হ্যালো হ্যালো গাইস, হ্যালো। ভর দুপুরে সবাইকে স্বাগতম। ও মাই গড, কি অবস্থা গাইস, কেমন আছো তোমরা সবাই? সবাইকে ওয়েলকাম টু দ্য ক্লাস। আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞানের দ্বিতীয় ক্লাসে সবাইকে ভর দুপুরে স্বাগতম। আজকে গভীর রাতে আমরা ক্লাসটা শুরু করতেছি, কারণ হচ্ছে অনেক কারণ। আমরা এখনই ক্লাস করব, ঠিক আছে? তো সবাইকে ক্লাসে আরেকটাবার স্বাগতম। আজকের ক্লাসে আমরা প্রতিসরণের একটা স্পেশাল প্রপার্টি নিয়ে পড়াশোনা করব, সেটা হচ্ছে ইমেজ শিফট, ঠিক আছে? যেমন তুমি ধরো পাখি, হ্যাঁ, তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে মাছ শিকার করা। তুমি উপর থেকে মাছ শিকার করো। এখন যখন তুমি উপর থেকে দেখবা, তখন তোমার কাছে মনে হবে মাছটা আসলে একটু উপরে আছে, বাট প্রকৃতপক্ষে মাছ কিন্তু উপরে নেই, মাছ আসলে আর একটু নিচে আছে। এই যে অবজেক্টের ইমেজ শিফট হয়ে যায় আলোর প্রতিসরণের জন্য, 9-10-এও আমরা পড়ছিলাম, সেটাই হচ্ছে আজকে একটু বিস্তারিত পড়াশোনা হবে। 9-10-এ যা পড়ছিল সেটাই, বাট একটু ডেপথে আমাদের যাওয়া লাগবে, ঠিক আছে? কারণ এখান থেকে প্যাচে ম্যাথ আসতে পারে, তোমাকে 2-3টা প্রতিফলক দিয়ে দিতে পারে, প্রতিফলক না প্রতিসরক মাধ্যম দিয়ে দিতে পারে। সেগুলো কিভাবে ডিল করবা, তোমাকে মাঝখানে কাচের স্ল্যাব দিয়ে দিতে পারে, সেটা তুমি কিভাবে ডিল করবা, এ টু জেড এভরিথিং আমরা শিখবো হচ্ছে আজকের ক্লাসে। তো আমাকে একটু জানাই হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছো কিনা, সব কিছু ঠিকঠাক দেখতে পারতেছো কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে, আশা করতেছি মাগরিবের আগে আমরা ক্লাসটা কমপ্লিট করে দিব, 6:30টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। তো সবাইকে আরেকটাবার স্বাগতম জানিয়ে আমরা ক্লাস শুরু করতেছি। লেটস গো। ও মাই গড, হ্যালো দাদা, হ্যালো। 13 মিনিট লেট। এই বেটা, এই 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 তোর ঘড়িতে 13 মিনিট লেট, আমার ঘড়িতে কয়টা বাজে দেখ? 4টা বাজে, 4:30 বাজে। 4:30 না, 4:31 বাজে। তাহলে 1 মিনিট লেট বেটা। যাই হোক, প্রণত বিকাল, কি প্রণত বিকালে কেন? প্রণত, আমার নাম কি প্রণত? কি পরন্ত, পরন্ত বিকালে কেন? এখন কি বিকাল নাকি? সকাল 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 ক্লাস নিতে আসছি। আজকে রাস্তায় দেখলাম দুইজন লোক ঝগড়া করতেছে, আমি তাদেরকে থামানোর জন্য গেলাম, গিয়ে আপনার নাম বললাম, তারপর দুইজনই ঝগড়া থেকে মারামারি করা শুরু করে দিল। What the hell man? Why? ক্লাসের শুরুতে এগুলো না বললে কি তোমাদের ভালো লাগে না? তোমরা কি এগুলো আমাকে বলে মজা পাও? মানে তোমরা, আমার যেটা মনে হয়, আমাদের সবার লাইফেই না, মানে দের আর সো মেনি ডিপ্রেশনস, আমাদের অনেক খারাপ লাগা আছে। আমার মনে হয় তোমরা না তোমাদের সকল খারাপ লাগা ক্লাসে এসে আমার উপর ঝাড়ো। মানে তোমরা কি কি বলো আমাকে দিয়ে বলো, আমি জাস্ট একটা ভালো মানুষ দেখে তোমাদের কিছু বলি না। যেদিন তোমাদেরকে ধরবো, তোমাদের সবাইকে ধরবো আমি তোমাদের বিয়ের দিন। তোমাদের বিয়ের দিন সবারই সব স্ক্রিনশট আমার কাছে আসে না? তোমরা কি মনে করো আমি স্ক্রিনশট রাখি না? সবার স্ক্রিনশট থাকে, যে দেখো বলতে বলতে একটা স্ক্রিনশট নিয়ে ফেলাইছি, ঠিক আছে? সবার স্ক্রিনশট আমার কাছে থাকে। তোমাদের সবার বিয়ের দিন এগুলো আমি প্রিন্ট করে কার্ডের মধ্যে ভরে দিয়ে দিব, দেখো তারপর কি হয়, ঠিক আছে? আপনার সাংসারিক কাজের জন্য আমার সাংসারিক কাজ রেখে আসলাম। থ্যাংক ইউ সাদিক, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। তুমি যে আমার সংসারের জন্য তোমার সংসারটাকে স্যাক্রিফাইস করছো, এরকম স্যাক্রিফাইস লাস্ট কে করছিল বলো তো? প্লেটো করছিল আরো 400 বছর আগে। যাই হোক ভাই, মেয়ে আস্তাগফিরুল্লাহ, এই নাম নেওয়া যাবে না, এই নামে কেউ নাই, এই নামে কেউ নাই। এই নাম শুনলে কিন্তু আমার সংসারে গ্যাঞ্জাম লেগে যাবে, ঠিক আছে? তোমরা এই নামটা নিও না প্লিজ। এমনি সাংসারিক গ্যাঞ্জাম কোলায় উঠতে পারি না, তোমরা এই নাম নাও দেখে আমার সংসারে প্রত্যেক দিনই গ্যাঞ্জাম লাগে ভাই। তোমরা প্লিজ এই নামটা নিও না, ইটস এ রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট, ওকে? আপনার কথাও রেকর্ড আছে। আচ্ছা ঠিক আছে, টোটাল কয়টা ক্লাস লাগবে? ক্লাসের সংখ্যা দেখো, ক্লাস জিনিসটা তো আসলে আপেক্ষিক, ঠিক আছে? যতদিন পড়াইতে ভালো লাগে ততদিন পড়াইতে দাও আমাকে। এরকম কেন করো তোমরা বলো তো? খুব বেশি ক্লাস লাগবে না, 12টার মধ্যে আমাদের আসলে আশা করতেছি কমপ্লিট হয়ে যাবে। বাট এটা একটা বিশাল চ্যাপ্টার। তুমি যদি বইটা খুলে দেখো, সেকেন্ড পেপারে 2টা বড় চ্যাপ্টার আছে। একটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2, সেটা আমরা অলরেডি পড়ে ফেলছি, স্থির তড়িৎ। আর একটা হচ্ছে এটা জিওমেট্রিক্যাল অপটিক্সটা আসলে অনেক বড়। এটা কঠিন না, বাট
অনেক কিছু আছে, দেয়ার আর সো মেনি থিংস। ওকে, আশা করি সাউন্ড ঠিকঠাক আছে। চলেন আমরা পড়াশোনার মধ্যে চলে যাই, আবার মাঝখানে গল্প হবে না, এখন আসলে আর কথা বলা যাবে না। ওকে, সো প্রথমে আমরা দেখব প্রতিসরণে বিম্ব তৈরি। ওকে, আচ্ছা দেখো, একটা অবজেক্ট তুমি কখন দেখো? যখন সেই অবজেক্ট থেকে লাইট তোমার চোখে এসে পড়ে। এখন তুমি যদি বলো ভাইয়া আমি একটা অবজেক্ট তখন দেখি, লেটস সাপোজ তুমি মার্কারটাকে দেখতেছো, আমার চোখ থেকে যখন মার্কারে গিয়ে লাইট পড়ে তখন আমি দেখি না, মার্কার থেকে যখন লাইট তোমার চোখে আসে তখন তুমি মার্কারকে দেখো। তুমি আমাকে কিভাবে দেখতেছো? আমার থেকে লাইট যাচ্ছে ক্যামেরাতে, তোমার ফোন থেকে আবার লাইট যাচ্ছে তোমার চোখে, এর জন্য তুমি আমাকে দেখতেছো। তোমার চোখ থেকে আমার উপরে এসে লাইট পড়ে কোনো লাভ নাই। যাকে দেখবা বা যাকে দেখতেছো তার থেকে লাইট তোমার চোখে যাওয়া লাগবে, তখন তুমি দেখতে পারবা। তো লেটস সাপোজ এখানে দাঁড়ায় আছে, এখানে দাঁড়ায় আছে মিনা। কে? মিনা। ওকে, আর তুমি হচ্ছে মিনার ছোট ভাই রাজু। কে? রাজু। ওকে, তুমি মিনাকে কখন দেখতে পারবা? যখন মিনার থেকে লাইট তোমার চোখে এসে পড়বে, তখন হচ্ছে তুমি মিনাকে দেখতে পারবা। সো এটাই হচ্ছে দেখার কৌশল আর কি। 9-10 আমরা এগুলো নিয়ে বিস্তারিত পড়ছি। এই চ্যাপ্টারে আসলে খুব বেশি বিস্তারিত আলোচনা আমাদের প্রতিফলন নিয়ে নাই। প্রতিফলন নিয়ে যদি আর একটু পড়া হইতো সেক্ষেত্রে ইমেজ তৈরির ব্যাপারটা তোমাদের কাছে আর একটু ক্লিয়ার হইতো, বাট আনফর্চুনেটলি আমাদের এই চ্যাপ্টারের প্রতিফলন নিয়ে খুব বেশি আলোচনা নাই। ওকে, তাহলে দেখেন, ধরেন এখানে একটা মাধ্যম আছে, ঠিক আছে? কি আছে? একটা মাধ্যম আছে, বুঝছো? এখানে আছে একটা মাধ্যম, এটা হচ্ছে পানি। হোয়াট? পানি। এখন তোমাকে ধরো আত্মীয় স্বজন আসছে বাসায় এসে তোমাকে একটা 5 টাকার কয়েন গিফট করছে। কি বললেন ভাই, আমার তো মান সম্মানে লাগছে, 5 টাকার কয়েন আমাকে গিফট করছে। 100 টাকার কমে তোমরা এখন নিতেই চাও না। আমাদের সময় 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন এগুলাই দিয়ে যাইতো ভাই। এখন ধরো তুমি 5 টাকার কয়েন দিয়ে খেলতে খেলতে কয়েনটাকে ফালাইছো পানির মধ্যে। কিসের মধ্যে ফালাইছো? পানির মধ্যে। এখন তুমি দেখতে চাচ্ছ কয়েনটা কোথায় আছে, কারণ কয়েনটাকে তো তোমার আবার উঠান লাগবে। তো তুমি তোমার কৌতূহলপূর্ণ দৃষ্টি দিয়ে এই দিকে তাকাইছো। এই হচ্ছে তোমার চোখ। এত বড় চোখ, মেনে নাও এটা তোমার চোখ, ঠিক আছে? মানে চোখ দিয়ে তুমি কয়েনটাকে দেখার চেষ্টা করতেছো। প্রশ্ন হচ্ছে কয়েনটাকে তুমি এখানেই দেখবা? দ্য অ্যান্সার ইজ নো। কেন না? দেখো, এখানে একটা বিম্ব তৈরির একটা কনসেপ্ট আছে। প্রথম কথা, আমরা কয়েনটাকে কখন দেখতে পারবো? যখন কয়েন থেকে লাইট আমাদের চোখে আসবে। তাহলে ধরো কয়েন থেকে লাইট চোখে যাচ্ছে, লাইট তো সব দিকেই যাবে, এভাবে যাচ্ছে, এভাবে যে লাইটটা যাবে সেটা এই বরাবরই চলে যাবে। কেন ভাইয়া? এটা হওয়ার কারণ কি মনে আছে? নর্মাল ইনসিডেন্স। নর্মাল ইনসিডেন্স যখন ঘটে, বিভেদ তলে যখন আলো লম্ব বরাবর আপতিত হয়, তখন কি আলো অন্য কোনো দিকে বাঁকায়? আলো কিন্তু বেন্ড করে না। সো যেই লাইটটা লম্ব বরাবর গিয়ে পড়বে সেটা তো লম্ব বরাবরই যাবে, এর নিয়ে তো কোনো সমস্যা নেই। ওকে, এখন লাইট আবার বাঁকায়ও যাবে। দেখো, এই বরাবর একটা লাইট যাবে, কোন বরাবর? এই বরাবর একটা লাইট যাবে। এই লাইটটা কি এই বরাবর পাস করতে পারবে? না, পানি থেকে বাতাসে যাচ্ছে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম। পানি অপটিক্যালি ডেন্স, বাতাস অপটিক্যালি লাইটার। যখন আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন অভিলম্ব থেকে দূরে সরে যায়। সো দেখা যাবে এই বরাবর যখন লাইটটা যাবে, এটা হচ্ছে আমাদের অভিলম্ব। অভিলম্ব কোথায় একা লাগে? সবসময় আপতন বিন্দুতে। তখন আলোটা বাঁকায় যাবে অভিলম্ব থেকে দূরে। সো দেখা যাবে আলোটা চলে গেছে এই দিক বরাবর। কোন দিক বরাবর? এই দিক বরাবর। ওকে, এখন তোমার চোখ কি দেখতেছে? তোমার চোখ দেখতেছে কয়েন থেকে একটা লাইট আসতেছে এই দিকে এবং কয়েন থেকে আর একটা লাইট আসতেছে এই দিকে। তো তোমার কাছে কয়েনটাকে কোন জায়গায় মনে হবে? দেখো, এই লাইট দুটাকে পিছন দিকে নিয়ে আসো, যেই পয়েন্টে মিলিত হবে তোমার কাছে মনে হবে কয়েনটা ওই জায়গায় আছে। প্রকৃতপক্ষে কয়েনটা আছে এখানে, বাট তোমার চোখে এটা মনে হবে না। আলো যদি এই বরাবর যাইতো সরাসরি, তাহলে তুমি কয়েনটাকে এই জায়গাতেই দেখতা। বাট আলো যখন পানি থেকে বাতাসে যাচ্ছে, এই বাঁকা আলোটা, তখন কি সেই বরাবর যাইতে পারবে? অবশ্যই না ভাই, প্রতিসরণ ঘটবে, প্রতিসরিত হয়ে আলোক রশ্মি বাঁকায় যাবে। তোমার কাছে কি মনে হবে কয়েন কোথায় আছে? তোমার কাছে মনে হবে কয়েন আছে এই যে এখানে। তোমার কাছে কি মনে হবে? কয়েন আছে এখানে, কারণ তুমি তো এটাই দেখতেছো। তুমি কি দেখতেছো? যে আলোই বরাবর আসতেছে। তুমি কি জানো নাকি যে পানির মধ্যে থেকে আলো বাঁকায় আসছে? লেটস সাপোজ আমি তাকায় আছি, আমি কি জানি যে আলো বাঁকায় আসছে? তুমি বললে ভাইয়া আমি তো পড়ে ফেলেছি জ্যামিতিক আলোক বিজ্ঞান। সবাই তো পড়ে নাই, সবাই তো জানে না। সো একটা নর্মাল মানুষ যদি তাকায়, তার কাছে কি মনে হবে? একটা লাইট আসতেছে এই বরাবর, একটা লাইট আসতেছে এই বরাবর। তাহলে কয়েনটা কোন জায়গায় আছে? লাইটের সোর্সটা কি? এই যে এইটা হচ্ছে লাইট সোর্স, এখান থেকে কয়েনের আলোটা আসতেছে। সো তোমার কাছে মনে হবে আপাত দৃষ্টিতে কয়েনটা বোধহয় এখানে আছে, বাট কয়েনটা কি আসলে এখানে আছে? না। তাহলে তুমি কি দেখছো? তুমি দেখছো কয়েনের ইমেজ, ঠিক আছে? কয়েন অ্যাকচুয়ালি আছে এখানে, কয়েন অ্যাকচুয়ালি আছে এখানে। ওকে, প্রকৃতপক্ষে কয়েনটা এখানে আছে। তাহলে আমরা কি দেখলাম ভাইয়া? আমি কি চোখ দিয়ে ভুল দেখলাম? ভুল দেখো নাই, তুমি কয়েনের ইমেজ দেখছো। এইটা হচ্ছে কয়েনের ইমেজ। ওকে, কয়েনের ইমেজ।
বুঝতে পেরেছো? সেম কাহিনী হয় যখন আমরা মাছ ধরতে যাই। মাছ ধরছো না ছোটবেলায়? যদিও তোমরা মডার্ন পোলাপান, তোমরা ধরো না, আমরা ছোটবেলায় ধরছিলাম আর কি। মাছ ধরতে গেলেও সেম কাহিনী হয়। পাখি যখন মাছ শিকার করতে যায় তখনও সেম কাহিনী হয়। প্রকৃত পক্ষে অবজেক্ট যতটুকু নিচে থাকে আমাদের কাছে দেখে মনে হয় অবজেক্ট আসলে আরেকটু উপরে আছে, বাট আমরা আসলে অবজেক্টটাকে দেখি না, আমরা দেখি কি অবজেক্টের ইমেজ। ঠিক আছে? সো অবজেক্ট প্রকৃত পক্ষে যতটুকু গভীরে আছে সেটাকে বলা হয় অবজেক্টের প্রকৃত গভীরতা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে প্রকৃত গভীরতা। লেখো রিয়াল ডেপথ। ওকে, প্রকৃত গভীরতা বা রিয়াল ডেপথ। ওকে, সহজ। বাট আমি কি এটা দেখতে পারবো? না। আমি কোনটা দেখবো? আমি তো দেখবো এই যে এইটা। আমি দেখবো কয়েন এতটুকু নিচে আছে, আসলে তো এতটুকু নিচে নেই। এইটাকে বলা হয় হচ্ছে আপাত গভীরতা। কি? আপাত গভীরতা, যেটা তোমার চোখে দেখে মনে হচ্ছে। বুঝেছেন? এটাই আমার নির্ণয় করা লাগবে যে আপাত গভীরতা কত, মানে প্রকৃত পক্ষে কয়েনটা ধরো 20 সেন্টিমিটার নিচে আছে, আমি কতটুকু নিচে দেখব, এটা হচ্ছে ম্যাথ করে আমাদের বের করা লাগবে। বুঝতে পেরেছেন? সো এভাবে বেসিক্যালি আমরা একটা ইমেজ দেখি। প্রকৃত যে কয়েনটা বা প্রকৃত যে অবজেক্টটা সেটা আমরা বাতাস থেকে দেখতে পারবো না। প্রকৃত দূরত্ব দেখতে হলে তোমার আসলে পানির মধ্যে ঢোকা লাগবে। ওকে, অথবা তুমি ক্যালকুলেট করে ফর্মুলার থ্রুতে বের করতে পারো যে হ্যাঁ আমি দেখতেছি কয়েনটা 10 সেন্টিমিটার নিচে আছে, তাহলে আসলেও 10 সেন্টিমিটার নিচে নাই, 10 সেন্টিমিটারের চেয়ে আর একটু বেশি নিচে আছে। মানে এখানেও একটা ব্যাপার আছে। তুমি কি সব সময় ইমেজটাকে উপরেই দেখবা? ইমেজ কি কখনো নিচে দেখা যেতে পারে? অবশ্যই। এমনও হইতে পারে ইমেজ প্রকৃত অবজেক্টের তুলনায় নিচে চলে গেল। এটাও হওয়া সম্ভব। কখন হবে জানো? যখন আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে। তুমি যদি ঘন মাধ্যমের মধ্যে থাকো, অবজেক্ট যদি হালকা মাধ্যমের মধ্যে থাকে, তখন তোমার কাছে মনে হবে ইমেজটা অবজেক্টের চেয়ে দূরে, মানে তুমি প্রকৃত গভীরতার চেয়েও নিচে দেখতে পারবা অবজেক্টটাকে বা ইমেজটাকে। ওকে, এবং এখানে একটা খুব সুন্দর ফর্মুলা আছে, ফর্মুলাটা একটু দেখাই দিই, দেন আমরা ফর্মুলার প্রমাণে আসতেছি। ফর্মুলাটা হচ্ছে এরকম: ইটা 2 ডিভাইডেড বাই ইটা 1 ইজ ইকুয়ালস টু রিয়াল ডেপথ ডিভাইডেড বাই অ্যাপারেন্ট ডেপথ। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা হচ্ছে আমাদের লাগবে, এর দিয়ে সব কিছু সলভ করা যাবে। বাট ভাইয়া আমি তো পড়ছিলাম 1μ2 ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ডি প্রাইম। এভাবে মুখস্থ করলে হবে না, কারণ তোমাকে অনেক প্যাচায় ট্যাচায় প্রশ্ন দিতে পারে। যেভাবে ফর্মুলাটা লিখছি এভাবে লেখো, দিস উইল হেল্প ইউ দ্য মোস্ট। ওকে, এখানে কোনটা কি মিন করে দেখো, ডেসক্রিপশনটা খুব ইম্পর্টেন্ট, ভালো মতো কোনটা কি মিন করে এটা মাথায় রাখা লাগবে। দেখো μ2 কি? μ2 হচ্ছে যেখান থেকে বা যেই মাধ্যম থেকে আলো আসতেছে। কি μ2 কি? যেই মাধ্যম থেকে আলো আসতেছে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। যেই মাধ্যম থেকে আলো আসবে সেই মাধ্যমের যে পরম প্রতিসরণাঙ্ক সেটা হচ্ছে μ2। লেখো, যেই মাধ্যম থেকে আলো আসতেছে। ঠিক আছে, আসতেছে। ওকে, μ1টা কি? μ1 হচ্ছে যেই মাধ্যমে আলো প্রতিসরিত হয়ে প্রবেশ করতেছে। দেখো এখানে μ2 কোনটা হবে? আলো আসতেছে কোন মাধ্যম থেকে? ভাই আমি তো চোখ দিয়ে দেখতেছি, তাহলে এই মাধ্যম থেকে না, আলো আসতেছে কয়েন থেকে, মানে পানি থেকে। তাহলে পানির যে পরম প্রতিসরণাঙ্ক সেটা হচ্ছে μ2। আলো যাচ্ছে কোন মাধ্যমে প্রতিসরিত হয়ে? এই বাতাসের মধ্যে। তাহলে বাতাসের যে পরম প্রতিসরণাঙ্ক সেটা হচ্ছে μ1। তাহলে μ1টা কি? যেই মাধ্যমে আলো প্রতিসরিত হয়ে যাচ্ছে। লেখো, এটা ভালো মতো লেখো, যেই মাধ্যমে আলো প্রতিসরিত হয়ে, কোথায় লিখি? এখানে লিখি, হ্যাঁ, প্রতিসরিত হয়ে যাচ্ছে। ওকে, হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? μ2 μ1 নিয়ে কোনো কনফিউশন নাই? শিওর? ভাইয়া ডি আর ডি প্রাইম কি? ভাইয়া এই যে ডি আর ডি প্রাইম, ডি হচ্ছে প্রকৃত গভীরতা। ওকে, প্রকৃত গভীরতা। ডি প্রাইমটা কি? ডি প্রাইমটা হচ্ছে আপাত গভীরতা বা অ্যাপারেন্ট ডেপথ। ঠিক আছে, আপাত গভীরতা। আচ্ছা, এই গভীরতা আমি কোন জায়গা থেকে মাপবো ভাইয়া? এটা কি আমি আমার চোখ থেকে মাপবো? এই যে গভীরতা যেটা, এটা কি চোখ থেকে মাপা হয়? না, এটা সবসময় মাপা হবে বিভেদ তল থেকে। গভীরতা যে ডি ডি প্রাইম, এগুলো সবসময় কোন জায়গা থেকে মাপা হবে? বিভেদ তল থেকে। এটা যেন মনে থাকে, এগুলো সবসময় মেজার করা হবে, অলওয়েজ বিভেদ তল থেকে মাপা হবে। বিভেদ তল থেকে মাপা হবে। বুঝেছ? ভুল যেন না হয়। সবসময় কোন জায়গা থেকে মাপবো? বিভেদ তল থেকে। এখান থেকে কিন্তু না,
চোখ থেকে কিন্তু না, চোখ থেকে এখানে একটা ডিস্টেন্স থাকতে পারে, বাট সেটা তোমার ক্যালকুলেট করে বের করা লাগবে না। কারণ দেখো বাতাসের মধ্যে তুমি যেটা 1 সেন্টিমিটার দেখতেছো সেটা আসলেই 1 সেন্টিমিটার, যেটাকে 10 সেন্টিমিটার দেখতেছো সেটা আসলেই 10 সেন্টিমিটার। ঝামেলা কোনটা নিয়ে? তুমি বাতাস থেকে পানির যে ডেপথটা দেখতেছো সেটা হচ্ছে ঝামেলা। সো এটা আমরা ক্যালকুলেট করবো। সো ডেপথ যেটা বা গভীরতা যেটা সেটা সবসময় মাপা হবে কোন জায়গা থেকে? বিভেদ তল থেকে। দুইটা মাধ্যমের মাঝখানে যে বিভেদ তলটা সেখান থেকে আমরা ডিস্টেন্সটা মেজার করবো। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ফর্মিউলা। এখন এই ফর্মিউলা কেমনে আসছে? জ্ঞান পিপাসু জনতার তো এটাই প্রশ্ন, তাই না ভাই? ফর্মিউলা তো বুঝলাম, বাট ফর্মিউলা আসছে কেমনে? চলো আমরা ফর্মিউলা কিভাবে আসছে সেটা একটু দেখে নেই। লেটস গো, আসো। সো আমরা বের করব রিয়াল ডেপথ এবং অ্যাপারেন্ট ডেপথ। ওকে, তাহলে চলেন প্রথমে একটু ছবিটা আঁকেন। ছবিটা আঁকলেই ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে আমাদের দুইটা মাধ্যমের বিভেদ তল। ঠিক আছে, এটা হচ্ছে বিভেদ তল। চোখ কোথায় আছে ভাইয়া? চোখ এই হচ্ছে চোখ। ওকে, এখানে আছে আমাদের চোখ। এখান থেকে আমরা দেখার চেষ্টা করতেছি। কি দেখার চেষ্টা করতেছি? কয়েন। ভাইয়া কয়েন কোথায় আছে? কয়েন আছে এখানে। কোথায় আছে? এখানে। তাহলে কয়েনের রিয়াল ডেপথ কোনটা? কয়েনের রিয়াল ডেপথ হচ্ছে এটা। এটা কি চোখ থেকে মাপবো? না, বিভেদ তল থেকে। ভাই বারবার বলছি, কই থেকে মাপবা? বিভেদ তল থেকে। সো কয়েনের প্রকৃত গভীরতা হচ্ছে এটা। এটা হচ্ছে প্রকৃত গভীরতা, সেটাকে আমরা প্রকাশ করতেছি ডি দ্বারা। ওকে, এখন কয়েনটাকে আমি দেখবো কোন জায়গায়? দেখো এখান থেকে একটা লাইট যাবে আর একটা বার। এই ছবিগুলোর সাথে ইউজ টু হও, সামনে কিন্তু এগুলো আঁকা লাগবে। ঠিক আছে, এই আলোর চিত্র অঙ্কন করা বা এই জ্যামিতিক আলোর চিত্র অঙ্কন করা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তুমি যখন প্রিজম পড়বা, লেন্স পড়বা, সব জায়গায় তোমার ছবি আঁকা লাগবে। ছবি আঁকতে না পারলে কিন্তু জ্ঞান জানছো, ছবি আঁকতে পারা লাগবে ভালো মতো। দেখেন এখান থেকে একটা লাইট যাবে, এটা কি লম্ব বরাবর ইনসিডেন্স ঘটছে। ইমেজ বানানোর জন্য কয়টা লাইট দরকার? এখন তুমি এমনিও বলতে পারো যে ভাইয়া লাইট আমি আরো 2-3টা বেশি নিতাম। হ্যাঁ, তুমি চাইলে নিতে পারতা, বাট দরকার নাই তো। ইমেজ বানানোর জন্য আমার কয়টা লাইট দরকার? 2টা হইলেই তো হয়ে যাচ্ছে। 2টা আলো যেই পয়েন্টে ছেদ করতেছে সেটাই তো আমার ইমেজ, তাই না? সো 2টা লাইট হলেই হয়ে যাচ্ছে। তুমি চাইলে আরো বেশি লাইট নিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। ইমেজ ওই সেম পয়েন্টেই আসবে। ওকে ফাইন। তাহলে এই অবজেক্ট থেকে আমার একটা লাইট গিয়ে পড়ছে কোথায়? বিভেদ তলের উপরে। এটা কি বাঁকাবে? না, এটা তো বাঁকাবে না। কেন বাঁকাবে না? কারণ লম্ব বরাবর ইনসিডেন্সটা ঘটছে। নর্মাল ইনসিডেন্স, নর্মাল ইনসিডেন্সে আলো বেন্ড করে না। ঠিক আছে, তাহলে আলো চলে যাবে একদম এই বরাবর। ওকে, তাহলে পর্যবেক্ষক কি দেখবে? একটা লাইট আসতেছে একদম লম্ব বরাবর। আচ্ছা, আর একটা লাইট কোন বরাবর আসতেছে? আর একটা লাইট আসতেছে হচ্ছে এই বরাবর। কোন বরাবর? লেট সাপোজ এই বরাবর। ঠিক আছে, এখন এই বরাবর যে লাইটটা গেছে সেটা কি এই বরাবর যাইতে পারবে? না, কি হবে? বাঁকায় যাবে। কিভাবে বাঁকাবে? দেখেন, এই বরাবর হচ্ছে আমার অভিলম্ব। অভিলম্ব সবসময় আপতন বিন্দু থাকা লাগবে। এটা হচ্ছে পানি, আমি ধরে নিলাম এটা পানি। ওকে, বা এটার প্রতিসরণাঙ্ক হচ্ছে μ2, এটার প্রতিসরণাঙ্ক হচ্ছে μ1। ধরলাম এটা ঘন, এটা হালকা, সেক্ষেত্রে আলো অভিলম্ব থেকে দূরে সরে যাবে। আর যদি এটা হালকা, এটা ঘন হয়, তাহলে আলো অভিলম্বের দিকে চেপে আসবে। ওকে, তাহলে যদি অভিলম্ব থেকে দূরে সরে যায়, দেখা যাবে এটা চলে গেছে এরকম একটা দিকে। ওকে, এরকম একটা ডিরেকশনে লাইটটা চলে গেছে। তাহলে আলো আসতেছিল এই বরাবর, আলো প্রতিসরিত হয়ে বাঁকায় গেছে। ভাই এটা কেন বাঁকাইলো না? লম্ব বরাবর ইনসিডেন্স ঘটছে, এটা তো বাঁকাবে না। বাট এটা কি লম্ব বরাবর ঘটছে? না, তাহলে তো এটা অবশ্যই বাঁকাবে। মাধ্যম চেঞ্জ হয়েছে, আলোর প্রতিসরণ ঘটবে না? ঘটবে। সো দেখা যাবে লাইট গেছে কোন দিকে? লাইট গেছে এই দিক বরাবর। তাহলে তোমার কাছে বা পর্যবেক্ষকের কাছে ইমেজটা কোন জায়গায় মনে হবে? ইমেজটা মনে হবে এই যে এখানে। 2টা লাইট যেই জায়গায় ছেদ করতেছে সেখানে মনে হবে ইমেজটা আছে। ঠিক আছে, তাহলে তোমার চোখে বা পর্যবেক্ষকের চোখে কয়েনটা মনে হবে এই জায়গায়। বুঝতে পেরেছো? তাহলে কয়েনের অ্যাপারেন্ট ডেপথ কোনটা বা আপাত গভীরতা কোনটা মনে হবে? বা পর্যবেক্ষকের কাছে কয়েনের গভীরতা কতটুকু মনে হবে? পর্যবেক্ষকের কাছে কয়েনের গভীরতা মনে হবে হচ্ছে এই যে এতটুকু। এখানে এগিয়ে দিলাম। ঠিক আছে, এতটুকু। এটা হচ্ছে আপাত গভীরতা ডি প্রাইম। ওকে, এখন আমার এই ডি প্রাইম আর ডি এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা লাগবে। কিভাবে করা যেতে পারে? খেয়াল করে দেখো, আমি ধরলাম সেকেন্ড যে রশ্মিটা, এই যে রশ্মিটা, এটা আপতিত হইছে আই কোণে। কত? আই কোণে। আপতন কোণ হচ্ছে আই, এবং প্রতিসরিত হইছে আর কোণে। তাহলে প্রতিসরণ কোণ হচ্ছে আর। এতটুকু নিয়ে কোনো সমস্যা নেই। গুড। এখন এটা যদি আই হয়, এটাও কি হবে? আই হবে। কেন ভাইয়া? একান্তর কোণ। ইসরে, এদেরকে আবার ক্লাস 7-এ ভর্তি করা লাগবে। দেখ এই যে এইটা, এই কোণ এবং এই কোণকে কি বলে? একান্তর কোণ বলে। দেখো তো, এই রশ্মি, এই লাইন এবং এই লাইন কি প্যারালাল লাইন না? অবশ্যই প্যারালাল লাইন, দুইটাই তো লম্ব। এটা লম্ব বরাবর ইনসিডেন্স ঘটছে, তার মানে তলের সাথে এটা লম্ব, এবং অভিলম্ব তো সবসময় বিভেদ তলের সাথে লম্বই হবে। তাহলে দুইটা প্যারালাল লাইন, এখানে যে অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা কি হবে? একান্তর কোণ। এবং দুইটা একান্তর কোণ সবসময় পরস্পরের
সমান হয়। সিমিলারলি খেয়াল করে দেখো তো, এটা যদি আর হয় এটাও কি হবে, এটাও আর হবে। কেন? এই যে দুইটা প্যারালাল লাইন একটা লাইনকে ছেদ করছে, যে দুইটা কোণ উৎপন্ন হবে সেটা কি? অনুরূপ কোণ, এবং দুইটা অনুরূপ কোণ কি হয় সব সময়? পরস্পরের সমান হয়। তাহলে এই অ্যাঙ্গেল যদি আর হয় এটাও কি হবে? আরই হবে। তাহলে চলেন একটু লিখে ফেলি, এই অ্যাঙ্গেল যদি আর হয় এটাও কি হবে? আর। ঠিক আছে, এতটুকু নিয়ে কোনো কনফিউশন নাই? গুড। এখন একটু নামকরণ করো দেখি, চলো একটু নামকরণ করি আসো, তারপর ছবি দেখে রাখবো। এটা হচ্ছে ও, ওকে, এটা হচ্ছে এ, ঠিক আছে, এটা হচ্ছে সি, এবং এটা হচ্ছে বি। দেখো, ও এ বি সি, ঠিক আছে। তাহলে আসো এখন ছবিটা আঁকো। কোথায় আঁকবা ভাইয়া ছবি? চলে যে এখানেই আঁকো, এখানেই আঁকো, বেশি দূর আঁকা লাগবে না, জীবন এমনি বেদনা, আবার বেশি দূর আঁকতে দিলে তোমরা দিবা দৌড়, ঠিক আছে। আঁকোই বরাবর। সো এখানে আর একটা লাইন আঁকো, আরে এই, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের ও, এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের এ, এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের বি, এই যে এই পয়েন্টটার, এইটা হচ্ছে আমাদের সি, এই পয়েন্টটা, ঠিক আছে। তাহলে দেখো তো ওবি সমান কত ছিল? ওবি তো আপাত গভীরতা, তাই না? তার মানে এইটা হচ্ছে আমাদের ডি প্রাইম। ওবি সমান কত? ডি প্রাইম। ওসি সমান কত? ওসি হচ্ছে প্রকৃত গভীরতা, তার মানে ওসি সমান হচ্ছে ডি, ঠিক আছে, সমস্যা নাই কোনো। গুড। আর ধরলাম ও এ সমান হচ্ছে এক্স, ধরলাম জাতির খাতিরে, ওকে। এবার এই অ্যাঙ্গেল হচ্ছে আর, এই অ্যাঙ্গেল হচ্ছে আই, কোনো সমস্যা আছে? নাই। এবার তুমি স্নেলের সূত্র অ্যাপ্লাই করো। স্নেলের সূত্র কি বলে দেখো তো, এই যে প্রতিসরণটা ঘটছে তার জন্য যদি আমরা স্নেলের সূত্র অ্যাপ্লাই করি, আলো গেছে কোন মাধ্যম থেকে? এই মাধ্যম থেকে, তাহলে এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক μ2 মাল্টিপ্লাইড বাই এই মাধ্যমে তৈরি হওয়া অ্যাঙ্গেলের সাইন, সাইন আই, ইজ ইকুয়ালস টু, আলো গেছে কোন মাধ্যমে? সেকেন্ড মাধ্যমে, যেই মাধ্যমটায় বাতাসে বা যেই মাধ্যমে হোক না কেন, সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক μ1 মাল্টিপ্লাইড বাই ওই মাধ্যমে তৈরি হওয়া অ্যাঙ্গেলের সাইন, মানে হচ্ছে সাইন আর। এতটুকু নিয়ে কোনো সমস্যা আছে? এটা কি? এটা স্নেলের সূত্র, লাস্ট ক্লাসে আমরা পড়ছি। এটা হচ্ছে স্নেলের সূত্র, ওকে ফাইন। এখন এখানে আমাদের ছোট্ট একটা অ্যাজাম্পশন নেওয়া লাগবে। কি অ্যাজাম্পশন? আমাদের ধরা লাগবে এই যে আলোক রশ্মিগুলা, এরা হচ্ছে প্যারাএক্সিয়াল। কি ভাইয়া প্যারাএক্সিয়াল? প্যারাএক্সিয়াল মানে কি ভৌতিক নাকি? না, ওটা প্যারানর্মাল, ওকে। সো দেখো, ধরি আলোক রশ্মিগুলো, এটা আমাদের অ্যাজাম্পশন, আলোক রশ্মিগুলো প্যারাএক্সিয়াল, ওকে, প্যারাএক্সিয়াল, প্যারাএক্সিয়াল। প্যারাএক্সিয়াল মানে কি? মানে অলমোস্ট সমান্তরাল, খুবই কাছাকাছি। যেমন ধরো একটা সোর্স থেকে লাইট বেরোইছে, বুঝছো, একটা সোর্স থেকে লাইট বেরোইছে, একটা লাইট গেছে এই বরাবর, আরেকটা গেছে এই বরাবর, আরেকটা গেছে এই বরাবর, আরেকটা গেছে এই বরাবর। আমি তো বড় করে রাখতেছি, বাট প্রকৃতপক্ষে এই দুইটার মধ্যে অ্যাঙ্গুলার সেপারেশন কি খুব বেশি হবে? এখানে কি অ্যাঙ্গেল 10 ডিগ্রি 15 ডিগ্রি হবে? অবশ্যই না। ধরো 1 ডিগ্রি 1.5 ডিগ্রি এরকম হবে। সো যে লাইট রেগুলা বের হচ্ছে অবজেক্ট থেকে, তাদের মধ্যবর্তী কোণ আসলে খুবই ক্ষুদ্র। সো এই যে আই আর এদের মান খুবই ছোট, ঠিক আছে, এটা ক্লিয়ার থাকা লাগবে। দ্যাট মিন্স আই এবং আর এদের মান অনেক ছোট, ঠিক আছে, মান অনেক ক্ষুদ্র। কেন? কারণ রশ্মিগুলো অলমোস্ট প্যারাএক্সিয়াল, ওকে, খুবই কাছাকাছি, মানে প্রায় সমান্তরাল আর কি। খুব বেশি অ্যাঙ্গুলার ডিফারেন্স বা অ্যাঙ্গুলার সেপারেশন এদের মধ্যে নাই। একটা অবজেক্ট থেকে যখন লাইটগুলো বের হয়, এদের মধ্যবর্তী কোণ কি হয়? খুবই খুবই ক্ষুদ্র হয়। দেখে তোমার কাছে মনে হচ্ছে অনেক বড়, ছবি আঁকছি তার জন্য, বাট প্রকৃতপক্ষে এই অ্যাঙ্গেলগুলো অনেক ছোট। সো এই যে লাইটটা গেছে আর এই যে লাইটটা গেছে, এই দুইটার মাঝখানের যে কোণ খুবই ছোট। সিমিলারলি এই বরাবর যে লাইটটা বা এই বরাবর যে ইমাজিনারি রেটা, তাদের মধ্যবর্তী কোণও খুবই ক্ষুদ্র। আই এবং আই এর মান খুবই খুবই ক্ষুদ্র। এটা আমাদের অ্যাজাম্পশন, এটা মেনে নিতে হবে, কিচ্ছু করার নাই, মেনে নিয়ে আমাদের এই সূত্র প্রমাণ করতে হবে। তাহলে আই এবং আর এর মান যদি অনেক ক্ষুদ্র হয়, অ্যাঙ্গেল যদি অনেক ছোট হয়, তখন আমরা কি লিখতে পারি? অ্যাঙ্গেল বা থিটা অনেক ক্ষুদ্র হলে, দেখো থিটা অনেক ক্ষুদ্র হলে কি লেখা যায়? সাইন থিটা ইজ অলমোস্ট ইকুয়ালস টু ট্যান থিটা। পড়ছি না? বিশ্বাস না হলে ক্যালকুলেটারে ক্যালকুলেট করে দেখো। থিটার মান বসাও, কত? 2। ট্যান 2 এর মান বের করো এবং সাইন 2 এর মান বের করো, দেখবা সেম আসতেছে। ট্যান 1 এর মান বের করো, সাইন 1 এর মান বের করো, দেখবা সেম আসতেছে। সো থিটা যদি অনেক ক্ষুদ্র হয়, তখন সাইন থিটা আর ট্যান থিটার ভ্যালু অলমোস্ট সেম হয়ে যায়। সো আমরা চাইলে সাইন থিটাকে ট্যান থিটা দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এই যে ফর্মুলা এখানে আছে কি? সাইন আই সাইন আর, যেহেতু আই এবং আর এর মান খুবই ক্ষুদ্র, আমরা সাইন আইকে কি লিখতে পারি? ট্যান আই। সাইন আরকে কি লিখতে পারি? ট্যান আর। তাহলে লেখো তো দেখি, μ2 ট্যান আই ইজ ইকুয়ালস টু μ1 ট্যান আর। ট্যান আর,
ঠিক আছে, বলো tan i সমান কত হবে? দেখো এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, কোনটা? এই যে এটা ও এ সি, সমকোণী ত্রিভুজে এই অ্যাঙ্গেলটা হচ্ছে i, তো tan i কি হবে? লম্ব ডিভাইডেড বাই ভূমি, তার মানে μ2 হবে হচ্ছে লম্ব কত? ও এ, ঠিক আছে, ডিভাইডেড বাই ভূমি কত? ও সি, ইজ ইকুয়ালস টু μ1 মাল্টিপ্লাইড বাই tan r। দেখো এই যে ও এ বি যে সমকোণী ত্রিভুজটা, সেখানে যদি তুমি tan r অ্যাপ্লাই করো কি হবে? লম্ব বাই ভূমি, লম্ব কোনটা? লম্ব হচ্ছে ও এ, ভূমি কোনটা? ভূমি হচ্ছে ও বি। ক্লিয়ার গাইস? সহজ একদম। দেখো তো ও এ কাটাকাটি যাচ্ছে, থাকতেছে কি? μ2 বাই μ1 ইজ ইকুয়ালস টু ও সি বাই ও বি। ও সিটা কি? প্রকৃত গভীরতা। ওবিটা কি? আপাত গভীরতা। ফর্মুলা চলে আসছে μ2 বাই μ1 ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ডি প্রাইম। দিস ইজ আওয়ার ফর্মুলা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে মাথায় রাখা লাগবে কি, এখানে μ2টা কি? μ2 হচ্ছে যেই মাধ্যম থেকে আলোটা যাচ্ছে, হ্যাঁ, সেই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। যেই মাধ্যম থেকে লাইটটা যাবে সেই মাধ্যমের যে পরম প্রতিসরণাঙ্ক সেটা হচ্ছে μ2। যেই মাধ্যমে লাইট প্রতিসরিত হয়ে প্রবেশ করবে সেই মাধ্যমের যে পরম প্রতিসরণাঙ্ক সেটা হচ্ছে μ1। ডি হচ্ছে কি? প্রকৃত গভীরতা, মানে অবজেক্টটা বিভেদ তল থেকে কতটুকু গভীরে আছে প্রকৃতপক্ষে, বা বিভেদ তল থেকে কতটুকু দূরে আছে। গভীরতার পরিবর্তে দূরত্বও আসতে পারে। ধরো তলটা এভাবে না থেকে এভাবে থাকলো, ঠিক আছে, এই বরাবর হচ্ছে তোমার প্রতিসরণ ঘটলো, সেক্ষেত্রে আমরা গভীরতার জায়গায় দূরত্ব ক্যালকুলেট করব। ওকে, সো ডি হচ্ছে প্রকৃত দূরত্ব, বিভেদ তল থেকে অবজেক্টটা আসলে কত দূরে আছে সেই ডিস্টেন্সটা হচ্ছে ডি। আর ডি প্রাইমটা কি? অপর মাধ্যমে থাকা পর্যবেক্ষক অবজেক্টটাকে বিভেদ তল থেকে কতটুকু দূরে দেখবে সেটা হচ্ছে ডি প্রাইম, বা আপাত দূরত্ব বা আপাত গভীরতা। ক্লিয়ার? একদম সহজ জিনিস, ঠিক আছে, এটা কঠিন কোনো কিছু না, দুই একটা ম্যাথ করলেই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ফর্মুলা ক্লিয়ার। ফর্মুলার প্রমাণ আসলে পরীক্ষায় কখনো আসবে না, বাট স্টিল জানা থাকা ভালো, খারাপ কিছু না। সামনে আগাই, চলো ম্যাথ করি, আসো, লেটস সলভ ম্যাথ। এগুলো লাগতেছে না, ম্যাথ করি। এগুলো কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাথ করি। ও মাই গড, কি বলছে? বলছে একটা পাখি আছে, পাখি হচ্ছে আছে 30 সেন্টিমিটার উপরে। তাহলে একটা পাখি আঁকি আমরা, চলো। এখানে আছে একটা পাখি, পাখি আঁকতে পারতো নাকি? এই ধরো পাখি, ঠিক আছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে পাখি। সন্ধ্যাবেলায় যে পাখি উড়ে যায় সেই পাখি, পাখি উড়ে যাইতেছে। এখন নিচে পানির মধ্যে আছে একটা মাছ, মাছটাও তো আঁকা লাগবে না? ধরো এই হচ্ছে মাছ, ঠিক আছে, এই হচ্ছে কি? মাছ। এখন মাছ আছে হচ্ছে পানির ভিতরে 20 সেন্টিমিটার গভীরে। তোমাকে বলছে পানির পরম প্রতিসরণাঙ্ক 4/3 হলে পাখির চোখে মাছটাকে কত দূরে মনে হবে। দেখো, পাখির থেকে মাছের প্রকৃতপক্ষে দূরত্ব কত? 30 সেন্টিমিটার প্লাস 20 সেন্টিমিটার, মানে 50 সেন্টিমিটার। যদি এখানে পানি আর বাতাস না থেকে পুরাটাই পানি হইতো বা পুরাটাই বাতাস হইতো, পাখি মাছটাকে 50 সেন্টিমিটার দূরেই দেখতো। বাট এখন মাধ্যমের তো পরিবর্তন হবে। আলো যখন এই মাধ্যম থেকে এই মাধ্যমে যাবে, আলোক রশ্মি তো বাঁকায় যাবে। পাখি কি প্রকৃতপক্ষে মাছকে এখানে দেখবে? দেখবে না। সেটাই তোমার বের করা লাগবে, পাখির চোখে মাছটাকে কতটুকু দূরে মনে হবে। ঠিক আছে, কেমনে বের করবেন? ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিবেন। সেটা কি? সেটা হচ্ছে μ2 বাই μ1 ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ডি প্রাইম। ওকে, μ2টা কি? μ2 হচ্ছে আলো যেই মাধ্যম থেকে যাচ্ছে। আলো কোন মাধ্যম থেকে যাচ্ছে? ভাইয়া পাখি দেখতেছে, তাহলে আলো তো পাখি থেকে আসতেছে না। যাকে দেখবে, যেই অবজেক্টটাকে দেখবে সেখান থেকে আলো যাবে। সো আলো যাচ্ছে মাছ থেকে, তার মানে আলো যাচ্ছে পানির মধ্যে থেকে। তাহলে উপরে কি বসবে? পানির পরম প্রতিসরণাঙ্ক, দ্যাট ইজ 4/3। ওকে, μ1 কি? আলো প্রতিসরিত হয়ে যেই মাধ্যমে প্রবেশ করতেছে সেই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক হচ্ছে μ1। পানি থেকে আলো প্রতিসরিত হয়ে কোথায় যাচ্ছে? বাতাসে যাচ্ছে। পাখি কিসে আছে? বাতাসের মধ্যে আছে, এটা এয়ার বা বাতাস। ওকে, বাতাসের পরম প্রতিসরণাঙ্ক কত? 1, তাহলে নিচে আসবে হচ্ছে 1। ওকে, ডিটা কি? ডি হচ্ছে প্রকৃত গভীরতা। ভাই প্রকৃত গভীরতা কত? 30 প্লাস 20, 50 না, কি বলছিলাম? ডি ডি প্রাইম, এগুলো সবসময় কোন জায়গা থেকে মাপতে হবে? সবসময় বিভেদ তল থেকে। 30 প্লাস 20, 50 বসালে কিন্তু ম্যাথ ভুল হবে, পুরোপুরি ভুল হবে। তো ডি ডি প্রাইম সবসময় মাপতে হবে কোন জায়গা থেকে? বিভেদ তল থেকে। তাহলে বলেন মাছের প্রকৃত গভীরতা কত? 20 সেন্টিমিটার। বিভেদ তল থেকে মাছ প্রকৃতপক্ষে কতটুকু নিচে আছে? 20 সেন্টিমিটার নিচে আছে। তাহলে এখানে আসবে হচ্ছে 20। ডি প্রাইমের মানটা আমরা বের করব। তাহলে দেখো ডি প্রাইম সমান কত হবে? ডি প্রাইম সমান হবে হচ্ছে 60 ডিভাইডেড বাই 4, মানে হচ্ছে 15 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে পাখির কাছে কি মনে হবে? মাছটা কতটুকু গভীরে? 15 সেন্টিমিটার গভীরে। না,
এখনো ম্যাথ হয় নাই। পাখির কাছে মনে হচ্ছে মাছটা কোন জায়গায় আছে, মাছটা আছে হচ্ছে এখানে। পাখির কাছে মনে হচ্ছে মাছটা এখানে আছে 15 সেন্টিমিটার গভীরে, কিন্তু কোন জায়গা থেকে 15 সেন্টিমিটার? ডি, ডি প্রাইম, এগুলো সব বিভেদ তল থেকে দূরত্ব রে। তার মানে এই যে ডিস্টেন্সটা, এইটা হচ্ছে 15 সেন্টিমিটার। পাখি কি পানির মধ্যে এসে বসে আছে? না, পাখি তো পানি থেকে 30 সেন্টিমিটার উপরে আছে। তাহলে পাখি থেকে মাছের দূরত্ব কত হবে? দেখো প্রশ্নে কি বলছে, পাখির চোখে মাছটিকে কত দূরে মনে হবে। পাখির এখান থেকে মাছের ডিস্টেন্স কত হবে? এখানে 30 আরো হচ্ছে 15, টোটাল 45 সেন্টিমিটার। লেখেন তাহলে পাখির কাছে বা পাখির চোখে মাছের দূরত্ব, পাখির চোখে মাছের দূরত্ব কত হবে বলো? পাখি থেকে পানির দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার। ওকে, আর পাখির কাছে পানির এই বিভেদ তল থেকে মাছটাকে মনে হবে 15 সেন্টিমিটার নিচে। তাহলে 30 প্লাস 15 মানে হচ্ছে 45 সেন্টিমিটার। বুঝেছো? একদম সহজ। পারবো? শিওর? কোনো কনফিউশন আছে? নাই। এখন এই প্রশ্নটা যদি তোমার ঘুরাই দেয়, দেখো এখানে পাখির কাছে কি মনে হচ্ছে? মাছটাকে উপরে মনে হচ্ছে না। মাছ প্রকৃত পক্ষে ছিল 50 সেন্টিমিটার গভীরে, বাট পাখির কাছে মনে হচ্ছে 45 সেন্টিমিটার গভীরে। তার মানে ইমেজটা উপরে উঠে আসতেছে। প্রকৃত পক্ষে অবজেক্ট যেখানে আছে তার তুলনায় ইমেজটা উপরে। এটার উল্টা কাহিনীও ঘটতে পারে। উল্টা কাহিনী কখন ঘটবে? যখন মাছ পাখিকে দেখবে। সেটা নিয়ে আমাদের সেকেন্ড ম্যাথটা দেখো। সেকেন্ড ম্যাথে বলছে পানির পরম প্রতিসরণাঙ্ক 4/3 হলে মাছের চোখে পাখিটাকে কত দূর মনে হবে। সেম ম্যাথ, আগের বার পাখির চোখে মাছ কত দূরে জিজ্ঞাসা করা হয়েছে, এবার উল্টাটা মাছের কাছে পাখিকে কত দূরে বলে মনে হবে। তাহলে চলো আমরা আরেকটা বার পাখি আঁকি। আমরা আসলে ছবি আঁকতে তো খুবই এক্সপার্ট, আই গেস তোমরা তো এটা ভালোই জানো আমার ব্যাপারে। এই হচ্ছে পাখি, ঠিক আছে? মাছ কোথায় আছে? মাছ আছে হচ্ছে এখানে। এইবার কে কাকে দেখতেছে? এবার মাছ পাখিকে দেখতেছে, ঠিক আছে? আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে আপাত দূরত্ব বা আপাত গভীরতা, যেটাই বলো না কেন। ফর্মিউলা কি আগেরটাই, μ2 বাই μ1 ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ডি প্রাইম। ওকে, আচ্ছা এবার আলো কোন মাধ্যম থেকে আসতেছে? ভাই আলো তো সবসময় পানি থেকেই যায় না। কাকে দেখতেছে এবার? এবার পাখিকে দেখতেছে। কে দেখতেছে? মাছ। তাহলে আলো কোন জায়গা থেকে কই আসবে? আলো পাখি থেকে মাছের কাছে আসবে। কই থেকে কই আসবে? পাখি থেকে মাছের চোখে আলোটা আসবে। তাহলে এবার আলো আসতেছে বায়ু মাধ্যম থেকে। আলো কই থেকে আসতেছে রে? আলো আসতেছে বায়ু মাধ্যম থেকে। বায়ু মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক কত? 1। তাহলে এবার μ2 হবে 1। আলো যেই মাধ্যম থেকে আসবে, এর জন্যই বারবার বলতেছিলাম ওই 1 μ2 2 μ1 এভাবে মনে রাখার দরকার নেই। μ2 বাই μ1, μ2 কি? μ2 হচ্ছে যেই মাধ্যম থেকে আলোটা আসতেছে। μ1 কি? আলো প্রতিসরিত হয়ে যেই মাধ্যমের মধ্যে প্রবেশ করতেছে। ওকে, তাহলে যখন আমরা পাখিকে দেখতেছি বা মাছ যখন পাখিকে দেখতেছে, আলো কই থেকে আসতেছে? বাতাস থেকে আসতেছে। তাহলে বাতাসের যে পরম প্রতিসরণাঙ্ক সেইটা হবে এবার μ2। μ2 মান কত? 1। μ1 কি? আলো প্রতিসরিত হয়ে যেই মাধ্যমে প্রবেশ করতেছে। আলো প্রবেশ করতেছে কোথায়? পানির মধ্যে। তাহলে পানির যে পরম প্রতিসরণাঙ্ক সেটা হচ্ছে এবার μ1। ওকে, আচ্ছা ডিটা কি? ডি হচ্ছে প্রকৃত গভীরতা। ভাই প্রকৃত গভীরতা কত? 20 সেন্টিমিটার না, 50 সেন্টিমিটার না। এবার কে কাকে দেখতেছে? এবার পাখিকে দেখতেছে মাছ। বিভেদ তল থেকে পাখির প্রকৃত দূরত্ব কত? 30 সেন্টিমিটার। এই যে বিভেদ তল থেকে পাখির প্রকৃত দূরত্ব কত রে? 30 সেন্টিমিটার। ডিস্টেন্স সবসময় বিভেদ তল থেকে। কার ডিস্টেন্স? যাকে দেখা হচ্ছে তার ডিস্টেন্স। এবার কি মাছকে দেখা হচ্ছে? না, মাছের কি একটা জীবন আছে না? মাছ কি নিজে দেখবে না? সারা জীবন ওকেই দেখে যাবো আমরা? অবশ্যই না। তো এবার মাছ নিজে দেখতেছে কাকে? পাখিকে। তাহলে বিভেদ তল থেকে পাখির যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে প্রকৃত দূরত্ব বা প্রকৃত গভীরতা। সেটা কত? 30 সেন্টিমিটার। তো এবার ডি এর মান হবে হচ্ছে 30। বের করা লাগবে ডি প্রাইম। তাহলে দেখেন ডি প্রাইম কত আসতেছে? 40 সেন্টিমিটার। তাহলে এইবার ইমেজ কি কাছে তৈরি হবে? না, দেখো বিভেদ তল থেকে পাখি আসলে আছে 30 সেন্টিমিটার উপরে, বাট মাছের কাছে মনে হবে বিভেদ তল থেকে পাখি আছে 40 সেন্টিমিটার উপরে। সো মাছ পাখিকে কোথায় দেখবে? মাছ পাখিকে দেখবে এখানে 40 সেন্টিমিটার উপরে। ওকে, তার মানে ইমেজ কাছেও তৈরি হইতে পারে, দূরেও তৈরি হইতে পারে। সবসময় যে ইমেজ কাছে হবে এমন কিন্তু না, দূরেও তৈরি হওয়া সম্ভব। কখন? যখন ঘন মাধ্যম থেকে তুমি হালকা মাধ্যমের কোনো অবজেক্টকে দেখবা। আর হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের কোনো অবজেক্টকে দেখলে ইমেজ কাছে তৈরি হবে। বুঝেছো? ক্লিয়ার? গুড। তাহলে দেখেন তো প্রশ্ন হচ্ছে মাছের চোখে পাখিটাকে কত দূরে মনে হবে? অ্যান্সার কি 40? অবশ্যই না। এই যে 40 এটা তো বিভেদ তল থেকে দূরত্ব। প্রশ্ন জিজ্ঞাসা করছে মাছের কাছে পাখিটাকে কতটুকু দূরত্ব মনে হবে? বিভেদ তল থেকে আরো 20 সেন্টিমিটার নিচে আছে মাছ। তাহলে মাছের কাছে কতটুকু দূরে মনে হবে? 20 প্লাস 40। ঠিক আছে, তাহলে দেখো মাছের কাছে মনে হবে, মাছের
কাছে পাখিটার দূরত্ব মনে হবে। পাখিটার দূরত্ব মনে হবে কত? বলো বলো বলো। দূরত্ব মনে হবে কত? মাছের থেকে বিভেদ তলের দূরত্ব 20 এবং মাছের কাছে মনে হবে বিভেদ তল থেকে পাখি আছে আরো 40 সেন্টিমিটার উপরে, তার মানে 60 সেন্টিমিটার। বুঝেছো? একদম সহজ, ইজি, পারবো এই টাইপের কোয়েশ্চেন আসলে। এখন তো অ্যাটলিস্ট কনফিউশন হওয়ার কথা না ভাই, এখন তো পারার কথা। পারবো তো না? শিওর, গুড। ওকে, এবার আসো নতুন একটা কনসেপ্ট, এইটারই আরেকটু ইনডেপথ আলোচনা, আরেকটু গভীরে যে আমরা আলোচনা করব সেটা কি? হ্যাঁ দেখো, এটা খেয়াল করো। এতক্ষণ ধরে আমরা কি দেখতেছিলাম? একটা মিডিয়াম দেখতেছিলাম, একটা না দুইটা মিডিয়াম দেখতেছিলাম, একটা বিভেদ তল দেখতেছিলাম। বাট এবার ধরো মিডিয়াম দুইটা, খেয়াল করে দেখো, এখানে আছে বাতাস, এখানে আছে কাঁচ, তার নিচে আবার আছে বাতাস, ঠিক আছে? মানুষের চোখ আছে কোথায়? মানুষের চোখ আছে এখানে, প্রথম বিভেদ তল থেকে 20 সেন্টিমিটার দূরে। তার নিচে আছে 30 সেন্টিমিটারের কাচের একটা ফলক বা এরকম কিছু, তার এই পাশে আছে আবার কি? বাতাস। এবং বাতাসের মধ্যে এই বিভেদ তল থেকে 10 সেন্টিমিটার নিচে আছে বস্তু। প্রশ্ন হচ্ছে মানুষের চোখে বস্তুটাকে কতটুকু দূরে মনে হবে? যদি এখানে কোনো মাধ্যম পরিবর্তন না হইতো, তাহলে মানুষের কাছে বস্তুটাকে কতটুকু দূরে মনে হইতো বলো তো? 20 সেন্টিমিটার প্লাস 30 সেন্টিমিটার প্লাস 10 সেন্টিমিটার, মানে 60 সেন্টিমিটার দূরে মনে হইতো। বাট এখন কি 60 সেন্টিমিটার দূরে মনে হবে? না, মনে হবে না। তাহলে এটা কেমনে ক্যালকুলেট করা যায়? শুনো, এখানে হচ্ছে আমাদের একটু বুদ্ধি খাটাইতে হবে। প্রথমে আমরা একটু বুদ্ধিটা শিখে নিই। ভার্চুয়াল ইমেজের নাম শুনছো? যখন প্রতিফলন পড়ছিলাম 9-10-এ, তখন একটা কনসেপ্ট ছিল ভার্চুয়াল ইমেজ, যেখানে ভার্চুয়াল ইমেজ না, ভার্চুয়াল অবজেক্ট, সরি। প্রথম মাধ্যমের জন্য বা সেকেন্ড মাধ্যমের জন্য যেটা ইমেজ, থার্ড মাধ্যমের জন্য সেটা হয়ে যায় হচ্ছে ভার্চুয়াল অবজেক্ট। কীরকম? লেট সাপোজ এখানে হচ্ছে 3টা মাধ্যম আছে। কি আছে? 3টা মাধ্যম এবং 2টা বিভেদ তল আছে। এটা হচ্ছে মাধ্যম 1, ওকে। এটা হচ্ছে মাধ্যম 2, ওকে। আর এটা হচ্ছে মাধ্যম 3, ঠিক আছে? ধরো একটা অবজেক্ট আছে এখানে, কোথায়? এখানে, ওকে। আর তুমি দেখতেছো বা অবজারভার আছে এখানে, ওকে। এখানে প্রতিসরণ কিন্তু দুইবার হবে, একবার না। খেয়াল করে দেখো, এখান থেকে এখানে যাওয়ার সময় একবার প্রতিসরণ হবে, এখান থেকে এখানে যাওয়ার সময় আরেকবার প্রতিসরণ হবে। তার মানে এই যে ওর দূরত্ব পরিবর্তন, সেটা কিন্তু একবার হবে না, কয়বার হবে? দুইবার হবে। সেটা কেমনে বের করবা? দেখো, একটু বুদ্ধি খাটাই। প্রথমে আমাদের এখান থেকে একটা লাইট যাবে লম্ব বরাবর, বা একটু সুন্দর করে আঁকি। লাইট যাবে একটা লম্ব বরাবর, গেল। এই লম্ব বরাবর লাইটটা লম্ব বরাবরই প্রতিসরিত হয়ে চলে যাবে, কারণ নর্মাল ইনসিডেন্স। সো এই লাইটটা চলে যাবে কোন দিকে? লাইটটা চলে যাবে হচ্ছে একদম লম্ব বরাবর, ঠিক আছে? লম্ব বরাবর যে লাইটটা আসবে সেটা লম্ব বরাবরই চলে যাবে। আমি ধরলাম এটা হচ্ছে হালকা মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম, বা ধরো এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে কি? হালকা মাধ্যম। অপটিক্যালি লাইট আর মিডিয়াম, ওকে। এখন লাইট আরও একটা যাবে এই বরাবর। কোন বরাবর? এই বরাবর। এই বরাবর যে লাইটটা যাবে সেটা কি বাঁকাবে না? অবশ্যই বাঁকাবে। ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, বাঁকাবেই তো। কোন দিকে বাঁকাবে? অবিলম্ব থেকে দূরে বাঁকাবে। সো দেখা যাবে লাইটটা বাঁকায় গেছে এইদিকে, ঠিক আছে? তো লাইটটা যেহেতু বাঁকায় গেছে, যদি এই সেকেন্ড মাধ্যমে কোনো ব্যক্তি থাকতো বা সেকেন্ড মাধ্যমের মধ্যে কোনো একজন অবজারভার থাকতো, তার কাছে এই বস্তুটাকে কোথায় মনে হইতো? দেখো, সেকেন্ড মাধ্যমে কোনো অবজারভার নাই জানি, অবজারভার থার্ড মাধ্যমে আছে বা থার্ড মিডিয়ামে আছে। বাট চিন্তা করো, যদি সেকেন্ড মিডিয়ামে একজন অবজারভার থাকতো, তার কাছে এই বস্তুটাকে কোন জায়গায় মনে হইতো? এই লাইট রেটাকে পিছনের দিকে নিয়ে আসো, তার কাছে মনে হইতো অবজেক্টটা আছে এখানে, এখানে মনে হইতো, তাই না? কারণ আলো এভাবে গেছে, এভাবে চলে গেছে, এভাবে গেছে, এভাবে গেছে। সেখানে যদি কোনো অবজারভার থাকে, তার কাছে মনে হবে আলো আসতেছে এখান থেকে, তার মানে অবজেক্ট মনে হয় এখানে। সো এইটা হচ্ছে সেকেন্ড মিডিয়ামের জন্য ইমেজ। কিসের ইমেজ? অবজেক্টের ইমেজ। এখন এই লাইটটা কোথায় যাবে? এই লাইটটা যাবে হচ্ছে থার্ড মিডিয়ামে। থার্ড মিডিয়ামে যখন যাবে, লাইটের কিন্তু প্রতিসরণ আবার ঘটবে এবং এই ইমেজটা তখন থার্ড মিডিয়ামের জন্য ভার্চুয়াল অবজেক্ট হিসেবে কাজ করবে। সেকেন্ড মিডিয়ামের জন্য যেটা ইমেজ, এই লাইটটাই যখন থার্ড মিডিয়ামে প্রবেশ করবে, তখন এইটা বিহেভ করবে একটা ভার্চুয়াল অবজেক্টের মতো এবং এইটার আবার শিফট হবে। বোঝার চেষ্টা করো, এখান থেকে লাইট গেছে, লাইট কোথায় গেছে? থার্ড মিডিয়ামে গেছে, সেই লাইট আবার বাঁকাবে। ধরো সেই লাইট বাঁকে এই দিক গেছে, লম্বা বরাবর যেটা ছিল সেটা তো লম্বা বরাবরই চলে গেছে। এবং ধরো এই বরাবর যে লাইটটা ছিল, সেই লাইটটা বাঁকায় গেছে এই বরাবর।
ধরলাম, জাস্ট ধরলাম, কোন বরাবর গেছে? ওই বরাবর গেছে। তাহলে ওই থার্ড মিডিয়ামে যে ব্যক্তি আছে তার কাছে কি মনে হবে? তার কাছে মনে হবে ইমেজ তো দুঃখিত, ইমেজ তো আছে এই যে এখানে, তার কাছে মনে হবে বস্তু আছে আসলে এখানে। বুঝতে পেরেছো? সো ওই যে 3 নাম্বার মাধ্যমে যে ব্যক্তি আছে সে আসলে বস্তুটাকে কোথায় দেখবে? সে দেখবে এই জায়গায়। ক্লিয়ার? আইডিয়া কি ক্লিয়ার কিনা? তাহলে আমাদের মাধ্যম 1 থেকে যখন মাধ্যম 2 এ যাচ্ছে, এখানে প্রতিসরণ হয় নাই, প্রতিসরণ এখানে হবে, আমি তো জাস্ট একটা ছবি আঁকছি, ঠিক আছে? মাধ্যম 1 থেকে যখন মাধ্যম 2 এ বস্তু যাবে তখন একবার আলো প্রতিসরিত হবে, আলো বাঁকায় যাবে, মনে হবে এই অবজেক্টটা আসলে আছে এখানে। কার কাছে মনে হবে? কারো কাছেই মনে হবে না। যদি মাধ্যম 2 এ কেউ থাকতো তার কাছে মনে হইতো। সো মাধ্যম 2 এ যদি কেউ থাকতো তার কাছে এই অবজেক্টের ইমেজ হইতো এইটা। বাট মাধ্যম 2 এ তো কেউ নাই। আলো মাধ্যম 2 থেকে আবার মাধ্যম 3 এ গেছে। সো আলো যখন মাধ্যম 2 থেকে মাধ্যম 3 এ যাবে তখন আলোর আবার প্রতিসরণ ঘটবে। আবার প্রতিসরণ যখন ঘটবে তখন দ্বিতীয় মাধ্যমের যে ইমেজটা সেটা বিহেভ করবে প্রথম মাধ্যম 3 নাম্বার মাধ্যমের ভার্চুয়াল অবজেক্টের মতো। দেখো এটা নিয়ে এখনো তোমাদের কনফিউশন রয়ে গেছে, আমি ছবিটা একটু প্রপারলি আঁকি, কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাক। তারাও একটা প্রপার ছবি আঁকতে দাও আমাকে। ধরো এই, ঠিক আছে, মাধ্যম আছে কয়টা? 3টা মাধ্যম আছে। সো অবজেক্ট আছে এখানে। প্রথমে লম্ব বরাবর একটা লাইট গেছে, লম্ব বরাবর লাইট তো আসলে এই বরাবরই চলে যাবে, এটা আসলে চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই, ডিরেকশন চেঞ্জ করতে পারবে না। ওকে, এখন ধরো এই বরাবর একটা লাইট গেছে, ঠিক আছে, এবং সেই লাইটটা হচ্ছে বাঁকাইছে কোন দিকে? সেই লাইটটা বাঁকাইছে হচ্ছে অভিলম্ব বরাবর বা অভিলম্বের দিকে বাঁকাইছে। কেন? আমি ধরলাম এটা হচ্ছে হালকা মাধ্যম, আমি ধরলাম জাস্ট আপাতত এটা হচ্ছে হালকা মাধ্যম, এবার বুঝতে পারবা, সমস্যা নেই। এটা হচ্ছে ঘন মাধ্যম। লেটস সাপোজ চিন্তা করলাম, তাহলে লাইট কোন দিক বাঁকাবে? অভিলম্বের দিকে বাঁকাবে। এই বরাবর লাইটটা বাঁকাইছে, ঠিক আছে, এই বরাবর হচ্ছে লাইটটা বাঁকাই গেছে। আচ্ছা, তাহলে এই বরাবর যদি লাইটটা আসলে বাঁকায় যায় তাহলে সেকেন্ড মিডিয়ামে বা মাধ্যম 2, এটা মাধ্যম 1, এটা মাধ্যম 2, মাধ্যম 2 এ যদি কোনো ব্যক্তি থাকতো তার কাছে কি মনে হইতো? অবজেক্ট কোন জায়গায় আছে? অবজেক্ট কি সে এখানে দেখতো? না, সে দেখতো অবজেক্ট আছে এখানে। কোথায় দেখতো? সে অবজেক্টটাকে দেখতো এখানে। খেয়াল করো, সে অবজেক্টটাকে মনে করতো এখানে আছে। সো এই যে যেটা, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যমের জন্য ইমেজ, ঠিক আছে, দ্বিতীয় মাধ্যমের ইমেজ। মানে দ্বিতীয় মাধ্যম দিয়ে কেউ যদি অবজেক্টটাকে দেখে সে তো প্রকৃত অবজেক্টটাকে দেখতে পারবে না, সে দেখবে অবজেক্টের ইমেজটাকে। ওকে, এখন দ্বিতীয় মাধ্যমে তো কোনো অবজারভার নাই, অবজারভার কোথায় আছে? অবজারভার আছে হচ্ছে 3 নাম্বার মাধ্যমে। কোথায়? মাধ্যম 3। ওকে, মাধ্যম 3, এবং ধরো এটা হচ্ছে হালকা মাধ্যম। কি? হালকা। 2 এর সাপেক্ষে এটা অপটিক্যালি লাইটার। ওকে, এখন এই মাধ্যমে থাকা অবজারভারের কাছে কি মনে হবে? আলো তো এখানে আবার প্রতিসরিত হবে। কোন দিকে প্রতিসরিত হবে? ঘন থেকে হালকা মাধ্যমে গেছে, সো অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এই মাধ্যমে থাকা অবজারভারের কাছে মনে হবে আলো আসতেছে কোন জায়গা থেকে? আলো আসতেছে এই বরাবর। তার মানে তার কাছে মনে হবে অবজেক্টটা আসলে আছে কোন জায়গায়? আসলে আছে এখানে, ঠিক আছে। এখন এই যে প্রতিসরণটা ঘটলো, এই যে আলোটা বাঁকাইলো, কোন আলোটা বাঁকাইছে বলো তো? এটা কি এখান থেকে যাওয়া আলোটা বাঁকাইছে? না, এখান থেকে যাওয়া আলোটা বাঁকাইছে। বুঝছো? যখন লাইট এখান থেকে গিয়ে বাঁকাইছিল, এটা ছিল অবজেক্ট, এটা ছিল ইমেজ। এখন এখানে যে লাইটটা বাঁকাইলো, কোন লাইটটা বাঁকাইছে? এখান থেকে যাওয়া লাইটটা বাঁকাইছে। এখান থেকে যাওয়া লাইট কিন্তু না, এখান থেকে যাওয়া লাইট তো এখানেই বাঁকাইছে। এখানে যে লাইটটা বাঁকাইছে সেটা কোনটা? সেটা এই যে ইমেজ থেকে যাওয়া লাইটটা। তাহলে যেখান থেকে লাইটটা যে বাঁকাচ্ছে সেটাকেই তো আমরা অবজেক্ট বলতেছি, তাই না? তার মানে 3 নাম্বার মাধ্যমের জন্য অবজেক্ট কিন্তু এইটা না, 3 নাম্বার মাধ্যমের জন্য অবজেক্ট হচ্ছে এইটা। বাট এই অবজেক্ট কি আসলেই এক্সিস্ট করে? করে না। এর জন্য এটাকে আমরা বলি হচ্ছে ভার্চুয়াল অবজেক্ট। কি বলি? ভার্চুয়াল অবজেক্ট। কার ভার্চুয়াল অবজেক্ট? এটা হচ্ছে 3 নাম্বার মাধ্যমের জন্য ভার্চুয়াল অবজেক্ট, আর 2 নাম্বার মাধ্যমের জন্য এটাই আবার ইমেজ, ঠিক আছে। সো এটা হচ্ছে তৃতীয় মাধ্যমের জন্য, তৃতীয় মাধ্যমের জন্য ভার্চুয়াল অবজেক্ট। তাহলে তৃতীয় মাধ্যমের ইমেজ কোথায় তৈরি হবে? তৃতীয় মাধ্যমের ইমেজ তৈরি হবে এখানে। কোথায়? এখানে। এই ব্যক্তির কাছে মনে হবে ইমেজ আছে এখানে, বা অবজেক্ট আছে কোথায়? এখানে। তার কাছে দেখে মনে হবে আর কি। ওকে, যদি এখানে আরো একজন ব্যক্তি থাকে, লাইট যদি এখানে যায় তখন এইটাই হয়ে যাবে আবার 4 নাম্বার মাধ্যমের ভার্চুয়াল অবজেক্ট। সেটার জন্য ইমেজ আবার অন্য কোথাও তৈরি হবে। বুঝতে পারছো? সো কয়েকটা মাধ্যম যদি পরপর সাজানো থাকে, প্রথম মাধ্যমের অবজেক্টটা দিবে দ্বিতীয় মাধ্যমের ইমেজ, দ্বিতীয় মাধ্যমের ইমেজটা দিবে তৃতীয় মাধ্যমের ভার্চুয়াল অবজেক্ট। ওকে, এবং সেখান থেকে আমরা নতুন একটা ইমেজ পাবো, সেই ইমেজটা হবে আবার চতুর্থ মাধ্যমের ভার্চুয়াল অবজেক্ট।
বুঝতে পেরেছেন? ভার্চুয়াল অবজেক্ট কেন? কারণ অবজেক্ট তো আসলে এখানে নাই, মনে হচ্ছে এখানে আছে, এর জন্য নাম হচ্ছে ভার্চুয়াল অবজেক্ট। ক্লিয়ার গাইস? আশা করি ভার্চুয়াল অবজেক্টের কনসেপ্টটা আমাদের মোটামুটি ক্লিয়ার। এখান থেকে যদি আমরা ম্যাথ করি তাহলে কনসেপ্ট আরেকটু ক্লিয়ার হবে। ওকে, আসো সামনে গেছি, দেখো ম্যাথ দেখো। এটা কি বলছে? বলছে হচ্ছে কাচের পরম প্রতি সরাঙ্ক 1.5 ব্যক্তির কাছে বস্তুটাকে কত দূরে মনে হবে। আচ্ছা, তাহলে আমার বস্তু আছে কোথায়? বস্তু আছে হচ্ছে এখানে, কতটুকু নিচে? 10 সেন্টিমিটার নিচে। তাহলে প্রথমে আমি এই দুইটা মাধ্যমের জন্য চিন্তা করি। হ্যাঁ, এটা হচ্ছে মাধ্যম 1, এটা হচ্ছে মাধ্যম 2। তাহলে আলো যখন মাধ্যম 1 থেকে 2 এ গেছে, বুঝছো? আলো কই গেছে? আলো যখন মাধ্যম 1 থেকে 2 এ গেছে, ওকে, মাধ্যম 1 থেকে মাধ্যম 2 এ যখন আলোটা যাবে তখন এখানে একটা শিফট আমরা পাবো। মানে অবজেক্ট যেখানে আছে সেখানে তো আর আমরা দেখতে পারবো না। আমরা কোথায় দেখতে পারবো? খেয়াল করে দেখেন, আমরা দেখতে পারবো হচ্ছে μ2/μ1 ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ডি প্রাইম ফর্মিউলা। আমার লাগবে এই ডি প্রাইমটা। তাহলে দেখো মিউ2টা কি? মিউ2 হচ্ছে যেখান থেকে লাইট যাচ্ছে, লাইট যাচ্ছে কই থেকে কই? 1 নাম্বার মাধ্যম থেকে 2 নাম্বার মাধ্যমে, মানে হচ্ছে বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে। তাহলে আলো যাচ্ছে বায়ু মাধ্যম থেকে, তাহলে বায়ু মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক 1, কাচের পরম প্রতিসরণাঙ্ক 1.5। ওকে, আচ্ছা অবজেক্ট কতটুকু দূরে ছিল দেখো তো? সবসময় বিভেদ তল থেকে, বিভেদ তল থেকে অবজেক্ট কতটুকু দূরে ছিল? 10 সেন্টিমিটার দূরে ছিল। তাহলে প্রকৃত দূরত্ব হচ্ছে 10, আপাত দূরত্বটা বের করা লাগবে। তাহলে ডি প্রাইম সমান কত হবে? দেখো ডি প্রাইম সমান হয়ে যাচ্ছে 15 সেন্টিমিটার। এটার মানে কি? এটার মানে হচ্ছে যদি 2 নাম্বার মাধ্যমে বা কাচের ভিতরে কেউ থাকতো, ধরো তোমার কাচের ভিতরে আটকে ফেলাইছি, তুমি বেশি গ্যাঞ্জাম করছো ক্লাসের মধ্যে, তোমার একদম কাচের ভিতরে ঢুকাই দিয়েছি। তুমি যদি কাচের ভিতরে থাকতা তাহলে তোমার কাছে দেখে মনে হইতো এই বস্তুটা বিভেদ তল থেকে 15 সেন্টিমিটার নিচে আছে। কোথায় আছে? 15 সেন্টিমিটার নিচে। তাহলে দ্বিতীয় মাধ্যমে থাকা কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে যদি সে থাকতো, কোনো পর্যবেক্ষক থাকতো, সে বস্তুটাকে কোথায় দেখতো? সে বস্তুটাকে দেখতো এখানে। কতটুকু নিচে? 15 সেন্টিমিটার নিচে। ওকে, বাট দ্বিতীয় মাধ্যমে তো অবজারভার নাই। অবজারভার কোথায় আছে? অবজারভার আছে তৃতীয় মাধ্যমে। সো এটা হচ্ছে আমাদের তৃতীয় মাধ্যম। এখন লাইট দ্বিতীয় মাধ্যম থেকে তৃতীয় মাধ্যমে যাবে। যখন লাইট দ্বিতীয় মাধ্যম থেকে তৃতীয় মাধ্যমে যাবে তখন অবজেক্ট কোনটা? অবজেক্ট কি এইটা? না, অবজেক্ট হচ্ছে এইটা, ভার্চুয়াল অবজেক্ট। কারণ অলরেডি একবার লাইটের প্রতিসরণ হয়ে গেছে। যদি প্রতিসরণ না হইতো তাহলে এই অবজেক্টটাকে আমরা কাউন্ট করতাম, বাট অলরেডি একবার লাইট বাঁকাই গেছে। সো এখানে থাকা মানুষের কাছে বা এই বিভেদ তলের কাছে মনে হবে লাইট আসতেছে কই থেকে? লাইট আসতেছে এখান থেকে, একটা ভার্চুয়াল অবজেক্ট থেকে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা যদি এবার 2 নাম্বার থেকে তৃতীয় মাধ্যমের জন্য ক্যালকুলেট করি, দ্বিতীয় থেকে তৃতীয়, ঠিক আছে? যখন 2 নাম্বার থেকে তৃতীয় মাধ্যমে হচ্ছে লাইটটা যাবে, সেম ফর্মুলা μ2/μ1 ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ডি প্রাইম। এবার লাইট কই থেকে যাইতেছে? লাইট যাইতেছে কাচ থেকে। কই থেকে? কাচ থেকে। কাচের পরম প্রতিসরণাঙ্ক 1.5। লাইট যাচ্ছে কোথায়? বায়ু মাধ্যমে। বায়ুর পরম প্রতিসরণাঙ্ক 1। প্রকৃত গভীরতা কোনটা হবে? ভাইয়া 15 সেন্টিমিটার না, সবসময় বিভেদ তল থেকে মাপতে হবে। এবার প্রতিসরণ কি এই বিভেদ তলে ঘটতেছে? না, প্রতিসরণ ঘটতেছে এই বিভেদ তলে। এই বিভেদ তল থেকে ভার্চুয়াল ইমেজের দূরত্ব কত? এতটুকু হচ্ছে 30। এতটুকু কত? 30 সেন্টিমিটার। এতটুকু কত? 15 সেন্টিমিটার। তাহলে এই যে বিভেদ তলটা, এখান থেকে ভার্চুয়াল ইমেজটার ডিস্টেন্স কত? 30 + 15, 45 সেন্টিমিটার। সো ডি হবে এবার 45, ডি প্রাইম তোমার বের করা লাগবে। বুঝতে পেরেছো? সো ডি প্রাইম যদি ক্যালকুলেট করো, ডি প্রাইম আসবে 30 সেন্টিমিটার। তার মানে 3 নাম্বার মাধ্যমে যে অবজারভার আছে তার কাছে মনে হবে ইমেজ তৈরি হয়েছে একদম এই জায়গায় 30 সেন্টিমিটার নিচে। ওকে, তাহলে ওই ব্যক্তির কাছে ইমেজটার দূরত্ব কত মনে হবে? 30 না, সে তো নিজেও আছে বিভেদ তল থেকে 20 সেন্টিমিটার উপরে। এই যে মানুষের চোখ, সেটা বিভেদ তল থেকে কতখানি উপরে আছে? 20 সেন্টিমিটার উপরে। তাহলে মানুষের কাছে ইমেজটা কত দূরে মনে হবে? লেখো, মানুষের কাছে মনে হবে, মানুষের কাছে মনে হবে কতটুকু দূরে বলেন তো? এতটুকু হচ্ছে 30, মানে তার কাছে মনে হচ্ছে ইমেজ আছে বিভেদ তল থেকে 30 সেন্টিমিটার নিচে, আর তার নিজের চোখ আছে বিভেদ তল থেকে 20 সেন্টিমিটার উপরে। তাহলে 20 + 30 মানে হচ্ছে 50 সেন্টিমিটার। দেখো ক্লিয়ার কিনা? কোনো কনফিউশন আছে নাকি? বুঝতে পারছো? কনফিউশন হলে এটাতেই তৈরি হতে পারে। ক্লিয়ার হয়ে নাও পুরোপুরি, ঠিক আছে? কারো যদি কোনো রকম কনফিউশন তৈরি হয় এই ম্যাথে, এখনই ক্লিয়ার হয়ে নাও, কারণ পরীক্ষায় আসলে কিন্তু এটাই আসবে।
আগেরটা তো বেশি সহজ, ঠিক আছে, ওটা তো আর কথা না, এইচএসসি দিতে পারে, বাট অ্যাডমিশন আসলে হচ্ছে এগুলাই দিবে, দুইটা দিয়ে দিবে, ঠিক আছে, দুইটা বিভেদ তল দিয়ে দিবে, একটা বিভেদ তল দিয়ে দিলে আসলে বেশি সহজ হয়ে যায়। দেখেন পারবেন কিনা, একদম সহজ, জাস্ট ওই একই ফর্মুলা, ডিস্টেন্সগুলো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করা লাগবে, তাহলে আর কোনো সমস্যা নাই। সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা, ভার্চুয়াল ইমেজ নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, থাকলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। লেটস গো। ও মাই গড ভাইয়া, ভার্চুয়াল অবজেক্টে ফার্স্টের চিত্রটা এক্সপ্লেইন করেন আরেকবার প্লিজ। ফার্স্টের চিত্রটা আর সেকেন্ডের চিত্রটা সেম। ফার্স্টের চিত্রটা আমি হচ্ছে এখানে শুধু শুধু বাঁকাইছি, এটা দেখার দরকার নাই, তুমি হচ্ছে এটা দেখো, তাহলেই তো হয়ে যাচ্ছে, একই তো, দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। এখানে হচ্ছে প্রতিসরণটা এখানে হওয়ার কথা ছিল, বাট এখানে হলে ছবিতে দেখাইতে পারতাম না, তার জন্য এখানে দেখাইতেছি, এতটুকুই, ঠিক আছে। ওকে জি, আপনাকে দেখতে পাচ্ছি, ধন্যবাদ প্রিয়ন্ত। What the hell man, আমাকে দেখতে পাচ্ছে, এই বেটা তোকে আমাকে দেখতে বলছি, তুই নিজেই তো অপটিক্স পড়িস না, তুই অপটিক্স পারিস, এই যে সব পক পক করতিস তুই, বেটা 24 ব্যাচ শর্ট সিলেবাস, তুই নিজেই তো পারিস না, তুই এগুলো পড় বসে বসে। যাই হোক, দেখেন সবার কাছে ক্লিয়ার কিনা, কারো কি ভার্চুয়াল অবজেক্ট নিয়ে কোনো কনফিউশন আছে নেই? ক্লিয়ার। আরো বড় ব্যাপার হচ্ছে ম্যাথগুলা ক্লিয়ার হওয়া লাগবে, ম্যাথগুলা করতে পারা লাগবে, ম্যাথগুলা করতে না পারলে কিন্তু জীবন বেদনা হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আশা করি সবার ক্লিয়ার, তাহলে আসো একটা ম্যাথ করো। চলো এই ম্যাথটা তোমরা করবা, করতে গেলেই বুঝতে পারবা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা। আচ্ছা, এখানে হচ্ছে বায়ু আছে, এখানে হচ্ছে কাঁচ আছে, এখানে আছে হচ্ছে ঘন বাতাস। কি, এখানে আছে বায়ু, এখানে আছে কাঁচ, এখানে আছে ঘন বাতাস, অবজেক্ট আছে এখানে, এটা হচ্ছে প্রথম বিভেদ তল, এটা হচ্ছে দ্বিতীয় বিভেদ তল। সো অবজেক্ট প্রথম বিভেদ তল থেকে 20 সেন্টিমিটার দূরে আছে, মাঝখানে কাঁচ আছে 30 সেন্টিমিটার পুরুত্বের, আর এই পাশে ঘন বাতাস আছে হচ্ছে 10 সেন্টিমিটার, এবং 10 সেন্টিমিটার দূরে তোমার চোখটা আছে বা মানুষের চোখটা আছে। প্রশ্ন হচ্ছে কাঁচ এবং ঘন বাতাসের পরম প্রতিসরণাঙ্ক যথাক্রমে 1.5 এবং 2, ব্যক্তির কাছে বা ওই যে মানুষটা, তার কাছে বস্তুটাকে কতটুকু দূরে মনে হবে। এই যে মানুষটা আছে এখানে, এই যে চোখ, এই চোখ দিয়ে সে বস্তুটাকে কতটুকু দূরে দেখবে, সেটা হচ্ছে আপনার বের করা লাগবে। যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে, সলভ করতে পারা উচিত, ট্রাই ইট ইয়োরসেলফ। এখন চলো, এটা না পারলে কিন্তু তোমার কনসেপ্ট এখনো ক্লিয়ার হয় না, ঠিক আছে। আর যদি কারো কোনো কনফিউশন হয় আমাকে কমেন্টে জানাও, আমি এসে ক্লিয়ার করে দিচ্ছি, বাট তার আগে এটা নিজে চেষ্টা করো, 3 মিনিট সময় পাবা। এখানে বস্তু আছে, দুইটা বিভেদ তল আছে, এই পাশে বায়ু, এই পাশে কাঁচ, ওই পাশে আবার ঘন বাতাস, তিনটার প্রতিসরণাঙ্ক কিন্তু 3 রকম, এটা 1, এটা 1.5, এটা 2, ডিস্টেন্স 20, 30, 10, লাইট গেছে এই বরাবর। প্রশ্ন হচ্ছে মানুষের চোখে বস্তুটাকে কতটুকু দূরে মনে হবে। সলভ করতে পারলে বুঝবো তোমার কনসেপ্ট ক্লিয়ার। ট্রাইট, এখন চেষ্টা করো, চলো, না পারলে তারপর আমি দেখতেছি।
এই সলভ করছো? না পারলে কিন্তু বুঝবো পড়ালেখা হয় নাই, ঠিক আছে? দাদা, তার মানে সেকেন্ড মিডিয়ামের জন্য ইমেজ সেটা আবার নরমাল ওয়েতে হিসাব করা যেতে পারে, সেটা ক্যান্সার কি? সেটাই ক্যান্সার। আমি তোমার কথা কিছুই বুঝি নাই। মানে ব্যাপারটা হচ্ছে প্রথম মিডিয়ামে যেটা অবজেক্ট, সেকেন্ড মিডিয়ামে যাওয়ার পর সেটা হয়ে যাবে ইমেজ। এখন এইবার তো আলো সেকেন্ড মিডিয়াম থেকে থার্ড মিডিয়ামে যাচ্ছে। সো থার্ড মিডিয়াম তো জানে না তার নিচেও একটা মিডিয়াম আছে, তাই না? ধরো তুমি এখানে তাকায় আসো, তুমি কি জানো এটার নিচেও একটা মিডিয়াম আছে? লেটস সাপোজ তুমি জানো না, তুমি কি দেখবা? তুমি তো দেখবা সেকেন্ড মিডিয়াম থেকে আলো আসতেছে। সো সেকেন্ড মিডিয়াম থেকে আলো কোন জায়গা থেকে আসতেছে? সেকেন্ড মিডিয়ামের যে ইমেজটা তৈরি হয়েছে সেখান থেকে আসতেছে। তো তোমার কাছে মনে হবে ওইটাই অবজেক্ট। সো ওইটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ, কারণ আসলে তো ইমেজ ওই জায়গায় নাই। ভার্চুয়াল অবজেক্ট, কারণ আসলে তো অবজেক্ট ওই জায়গায় নাই। আরেকটা বার, প্রথম মিডিয়াম, সেকেন্ড মিডিয়াম, থার্ড মিডিয়াম। আমরা কোথায় আছি? থার্ড মিডিয়ামে। আমরা কি দেখবো? সেকেন্ড মিডিয়াম থেকে লাইট আসতেছে। এখন সেকেন্ড মিডিয়ামের যে লাইট সেটা কোন জায়গা থেকে আসবে? অ্যাকচুয়ালি ইমেজ থেকে আসবে। অ্যাকচুয়াল অবজেক্ট থেকে তো আসবে না, আসবে ইমেজ থেকে। সো এটা তো আসলে অবজেক্ট না। তখন থার্ড মিডিয়ামের কাছে ওইটা হয়ে যাবে হচ্ছে ভার্চুয়াল অবজেক্ট। ঠিক আছে? এটাই হচ্ছে কাহিনী। ওকে, এটা কেউ সলভ করেছো? এনিওয়ান? না, কেউ সলভ করে না। এদের নিয়ে আমি কই যাব? জীবনটা আমার বেদনা। চলো আসো সলভ করি, লেটস সলভ। চলো। ওকে, আচ্ছা দেখো, আমরা একটু কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করি। এখানে আছে বস্তু, এখানে আছে কাঁচ, এখানে আছে হচ্ছে ঘন বাতাস। তাহলে প্রথমে আমরা দেখি কাঁচ থেকে দেখলে এই বস্তুটাকে কতটুকু দূরে মনে হবে, কারণ কাঁচ থেকে তো আমরা প্রকৃতপক্ষে বস্তুটাকে দেখতে পারবো না। আমরা কি দেখবো? বস্তুর ইমেজ। তাহলে আসেন আমরা প্রথমে দেখবো কাঁচ থেকে দেখলে কি মনে হবে। মানে প্রথমে আলো গেছে বায়ু থেকে কাঁচে। ওকে, বায়ু থেকে যখন আলো কাচের মধ্যে যাবে, আমরা যদি একটু ফর্মুলা অ্যাপ্লাই করি, ফর্মুলা কি ছিল? μ2 বাই μ1 ইজ ইকুয়ালস টু d ডিভাইডেড বাই d প্রাইম। আচ্ছা, আলো গেছে কোন জায়গা থেকে? বায়ু থেকে। যেই মাধ্যম থেকে আলো যাবে সেটার প্রতিসরণাঙ্ক হচ্ছে μ2। তাহলে μ2 কত? μ2 হচ্ছে 1। আলো প্রতিসরিত হয়ে কোথায় প্রবেশ করছে? প্রথমে কাচের মধ্যে। তাহলে নিচে হবে কাচের প্রতিসরণাঙ্ক μ1, সেটা হচ্ছে 1.5। আচ্ছা, d কি? d হচ্ছে প্রকৃত দূরত্ব। কোন জায়গা থেকে? বিভেদ তল থেকে। দেখো তো বিভেদ তল থেকে বস্তুর প্রকৃত দূরত্ব কত? 20 সেন্টিমিটার। তাহলে d হবে হচ্ছে 20 সেন্টিমিটার। d প্রাইম আমরা বের করব, d প্রাইম আসবে 30 সেন্টিমিটার। তার মানে যদি কোনো অবজারভার কাচের মধ্যে থাকতো, তার কাছে মনে হইতো বস্তুটা বিভেদ তল থেকে 30 সেন্টিমিটার দূরে আছে। ঠিক আছে? কোনো অবজারভার যদি কাচের মধ্যে থাকতো, তার কাছে মনে হইতো বস্তুটা কোথায় আছে? এখানে আছে। এবার কি হয়েছে? এবার আলো কাঁচ থেকে ঘন বাতাসের মধ্যে গেছে। কোথায় গেছে? কাঁচ থেকে ঘন বাতাস, ডেন্স এয়ার। ঠিক আছে? ঘন বাতাসের মধ্যে গেছে। ওকে, যদি কাঁচ থেকে ঘন বাতাসের মধ্যে যায়, আবার প্রতিসরণ ঘটবে। এবার আমরা দেখি তো এবার দূরত্ব কত হয়। ফর্মুলা μ2 বাই μ1 ইজ ইকুয়ালস টু d ডিভাইডেড বাই d প্রাইম। আচ্ছা, আলো কোন জায়গা থেকে গেছে? কাঁচ থেকে। তাহলে এবার μ2 কি হবে? যেখান থেকে আলো যাবে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। কাঁচ থেকে লাইট গেছে বা কাঁচ থেকে যাওয়ার পর প্রতিসরণটা ঘটছে, সো কাঁচের প্রতিসরণাঙ্ক হবে μ2 1.5। আলো গেছে কোথায়? ঘন বাতাসের মধ্যে। ঘন বাতাসের প্রতিসরণাঙ্ক হবে μ1, সেটা হচ্ছে 2। ডি কি? ডি হচ্ছে প্রকৃত দূরত্ব, মানে কাচের কাছে প্রকৃত যে দূরত্বটা অবজেক্টের সেটা। আচ্ছা, কাচের কাছে প্রকৃত দূরত্ব কোনটা? কাচের কাছে কি অবজেক্ট এখানে আছে? না, কাচের হিসাবে বা কাচে যদি কোনো পর্যবেক্ষক থাকতো, তার হিসাবে অবজেক্ট কোন জায়গায় আছে? অবজেক্ট আছে এখানে। তাহলে বিভেদ তল থেকে অবজেক্টের দূরত্ব কত? 30 সেন্টিমিটার। না, প্রতিসরণ কি এই বিভেদ তলে ঘটছে নাকি? সেকেন্ড প্রতিসরণ ঘটছে এই বিভেদ তলে। তাহলে এই বিভেদ তল থেকে অবজেক্টের দূরত্ব কত? অবজেক্টের দূরত্ব হচ্ছে এইটা। ঠিক আছে? এইটা হচ্ছে এইবার ডি। এখানে 30 সেন্টিমিটার, এখানে 30 সেন্টিমিটার, তার মানে ডি এর ভ্যালু হচ্ছে 60 সেন্টিমিটার। বুঝেছো? তাহলে ডি কত? 60 সেন্টিমিটার। ডি প্রাইম তোমার বের করা লাগবে। তাহলে ডি প্রাইম হবে হচ্ছে 120 ডিভাইডেড বাই 1.5, মানে হচ্ছে 80 সেন্টিমিটার। বুঝেছো? তাহলে অবজেক্টটাকে ওই যে পর্যবেক্ষক সে আসলে দেখবে এখানে কতখানি দূরে? 80 সেন্টিমিটার দূরে। কতটুকু? 80 সেন্টিমিটার। ঠিক আছে? বুঝতে পেরেছেন? বিভেদ তল থেকে, ডিস্টেন্স কিন্তু বিভেদ তল থেকে। তাহলে মানুষ কতটুকু দূরে দেখবে? মানুষ তো আবার বিভেদ তল থেকে 10 সেন্টিমিটার দূরে আছে। তাহলে ব্যক্তির কাছে মনে হবে বস্তু আছে কতটুকু দূরে? ব্যক্তির কাছে দূরত্ব বা ব্যক্তির কাছে মনে হবে যে এটা দূরত্ব, সেটা হচ্ছে বিভেদ তল থেকে 80 সেন্টিমিটার, সে আছে আবার 10 সেন্টিমিটার দূরে। তাহলে 80 প্লাস 10 মানে হচ্ছে 90 সেন্টিমিটার। দিস ইজ আওয়ার অ্যান্সার। দেখেন, যদি কারো 90 এসে থাকে তার অ্যান্সার কারেক্ট। দেখো 90 এসছে নাকি কারো, খেয়াল করে দেখেন তো।
যে ফলক তার মধ্যে অবজেক্টের ইমেজের শিফট। বুঝলাম না ভাইয়া জিনিসটা কি? দেখো অলরেডি আমরা এটা পড়ছি, জাস্ট হচ্ছে একটু আলাদাভাবে পড়া লাগবে। তো এখানে হচ্ছে একটা কাজ ফলক আছে, কাজ ফলকের পুরুত্ব কত? টি। কত? টি। ওই একই ফর্মুলা দিয়ে আমরা বের করবো, দেখো। এখন ধরো তোমার কাছে হচ্ছে, ওমা এটা কি ফাস্ট হয়ে গেল নাকি? কোনো সমস্যা হয়েছে কি ভিডিওতে? ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। আমার কাছে হঠাৎ করে মনে হচ্ছিল ভিডিও অনেক ফাস্ট হয়ে গেছে, যে কে আবার কি বলছে। ভাই ক্লাসের পরে গাণিতিক ফিজিক্স থেকে ম্যাথ সলভ করে ফেলছি। আরে শাবাশ, গুড। ঠিক আছে, ওকে। এখন দেখেন এই হচ্ছে আমাদের অক্ষ, ধরেন এটা আমাদের অক্ষ, ধরলাম আর কি একটা লাইন, যে লাইনের উপর অবজেক্ট আছে। এখন অবজেক্ট আছে কোথায়? অবজেক্ট আছে হচ্ছে এখানে, বাতাসের মধ্যে। কোথায় আছে? এখানে আছে। তোমাকে বলা হইলো এখানে আছে হচ্ছে একজন ব্যক্তি। কে? একজন ব্যক্তি। এই অবজেক্টটাকে এখানেই দেখবে, বা ধরো ব্যক্তি দেখতেছে আর একটু উপর থেকে, লেট সাপোজ ব্যক্তি দেখতেছে কোন জায়গা থেকে? এখান থেকে দেখতেছে। এই হচ্ছে চোখ, বিশাল চোখ, ঠিক আছে, ডাইনোসর কিছু একটা হবে আর কি। তো সে কি অবজেক্টটাকে এখানেই দেখবে? আমার তো মনে হয় না। তোমার কি মনে হয়? দেখা তো উচিত না। দেখো সে অবজেক্টটাকে কোন জায়গায় দেখবে। প্রথম কথা, অবজেক্ট থেকে ধরো একটা লাইট এখানে যায় পড়ছে, ঠিক আছে, অবজেক্টটাকে দেখার জন্য অবজেক্ট থেকে লাইট তো যাওয়া লাগবে চোখে। এখন অবজেক্ট থেকে যখন লাইট এখান থেকে কাচ ফলকের মধ্যে প্রবেশ করবে, আমি ধরলাম এটা বাতাস। কি ধরলাম? এটা বাতাস। এই পাশেও বাতাস, এই পাশেও কি? বাতাস। বাতাস থেকে যখন কাচ ফলকের মধ্যে লাইট যাবে, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, কি হবে? অভিলম্বের দিকে সরে আসবে। তো দেখা যাবে লাইটটা অভিলম্বের দিকে সরে আসছে। এটা হচ্ছে আমাদের অভিলম্ব। বিভেদ তলে অঙ্কিত লম্বকে কি বলা হয়? অভিলম্ব বলা হয়। তাহলে অভিলম্বের দিকে হচ্ছে লাইটটা সরে আসবে। তো দেখা যাবে লাইট চলে আসছে এইদিকে, যেহেতু হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, ঠিক আছে। লাইট চলে আসবে কোথায়? লাইট চলে আসবে এখানে। এখানে তো লাইটের আবার প্রতিসরণ ঘটবে। কেন? এখন আবার কাছ থেকে যাচ্ছে বায়ু মাধ্যমে, আর একবার প্রতিসরণ ঘটবে না? ঘটবে। তো দেখা যাবে এখানে লাইটের আবার প্রতিসরণ ঘটছে, এবং এইবার প্রতিসরণে লাইট কি? অভিলম্ব থেকে দূরে সরে যাবে, কারণ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতেছে। তো দেখা যাবে এবার লাইট চলে গেছে কোন দিকে? লাইট চলে গেছে এইদিকে। তাহলে দেখো তো তোমার কাছে কি মনে হবে অবজেক্ট কোন জায়গায় আছে? তোমার কাছে মনে হবে অবজেক্ট আছে এই যে এখানে। কোথায়? এখানে। বুঝতে পেরেছো? লাইট গেছে কোন দিকে? ওই দিকে। তো তোমার কাছে মনে হবে লাইট এখান থেকে আসতেছে। কিসের লাইট? অবজেক্টের লাইট। তুমি তো অবজেক্টই দেখবা। অবজেক্ট কোন জায়গায় দেখবা? যেখান থেকে তোমার মনে হবে লাইট আসতেছে, তুমি অবজেক্ট সেখানেই দেখবা। তাহলে অবজেক্ট ছিল এখানে, মাঝখানে একটা কাচ ফলক থাকার জন্য তোমার কাছে মনে হচ্ছে অবজেক্ট এখানে। যদি এই কাচের ফলক না থাকতো, তুমি কিন্তু অবজেক্টকে এখানেই দেখতা। মাঝখানে জাস্ট একটা টি পুরুত্বের কাচ ফলক রাখা হয়েছে, তার জন্য তোমার কাছে মনে হচ্ছে অবজেক্ট এখান থেকে এখানে সরে আসছে। এই যে অবজেক্টের একটা শিফট, এটাকে আমরা বলি গ্লাস স্ল্যাবের জন্য শিফট। এটাই হচ্ছে আমাদের শিফট এস। এটা তোমার বের করা লাগবে যে মাঝখানে টি পুরুত্বের একটা গ্লাসের স্ল্যাব যদি আমরা রেখে দেই, তাহলে অবজেক্টের শিফট হবে কতটুকু। ওকে, যদি স্ল্যাব না থাকতো তুমি অবজেক্টটাকে এখানে দেখতা, মাঝখানে স্ল্যাবটা রাখার জন্য তুমি এইখানে না দেখার পরিবর্তে অবজেক্টকে দেখতেছো এখানে। এই শিফট তোমার বের করা লাগবে। শিফটের ফর্মুলাটাও তোমাদের একটু বলে দিই। শিফটের ফর্মুলা আসবে এস ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই মিউ মাল্টিপ্লাইড বাই টি, বা মিউ গ্লাস লিখতে পারো, মিউ গ্লাস মাল্টিপ্লাইড বাই টি। এই হচ্ছে ফর্মুলা। ওকে, আচ্ছা এই ফর্মুলা কখন খাটবে? এই ফর্মুলা তখনই খাটবে যখন গ্লাসের চারপাশে বায়ু মাধ্যম কি? গ্লাসের চারপাশে বায়ু মাধ্যম, চারপাশে বায়ু মাধ্যম। ওকে, তখন হচ্ছে এই ফর্মুলা খাটবে। যদি ভাইয়া গ্লাসের চারপাশে পানি থাকে বা ঘন বাতাস থাকে, তখন কি এই ফর্মুলা খাটবে না? না, তখন এটা খাটবে না। তখন অ্যাপ্লাই করা লাগবে এইটা, শিফট ইজ ইকুয়ালস টু 1 মাইনাস মিউ সারাউন্ডিং, মিউ সারাউন্ডিংস, ওকে, ডিভাইডেড বাই হচ্ছে মিউ গ্লাস মাল্টিপ্লাইড বাই টি। মিউ সারাউন্ডিং মানে কি? মানে চারপাশে যে মাধ্যম আছে সেটার পরম প্রতিসরণাঙ্ক। যদি চারপাশে পানি থাকে তাহলে উপরে আসবে পানির পরম প্রতিসরণাঙ্ক। যদি চারপাশে ঘন বাতাস থাকে সেক্ষেত্রে আসবে ঘন বাতাসের পরম প্রতিসরণাঙ্ক। আবার এমনও হইতে পারে এই পাশে এক মাধ্যম, ওই পাশে আর এক মাধ্যম, তখন এরকম কোনো ইন জেনারেল ফর্মুলা নাই। যদি এই পাশে এক মাধ্যম, ওই পাশে আর এক মাধ্যম থাকে, তখন তো জিনিসটা আসলে এইটাই হয়ে যাবে, তাই না? ধরো এই পাশে বাতাস, মাঝখানে কাচ, ওই পাশে আর একটা মাধ্যম ঘন বাতাস, তখন তোমার এইভাবে করা লাগবে। ওকে, তুমি এই ফর্মুলাগুলো তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন দুই পাশে সেম মাধ্যম থাকবে। এই পাশেও যে মাধ্যম, ওই পাশেও একই মাধ্যম। ওকে, এই পাশে বাতাস থাকলে ওই পাশেও বাতাস, সেক্ষেত্রে এই ফর্মুলা। এই পাশে পানি থাকলে ওই পাশেও পানি, সেক্ষেত্রে এই ফর্মুলা। এই পাশে ঘন বাতাস থাকলে ওই পাশেও ঘন বাতাস, সেক্ষেত্রে এই ফর্মুলা।
ঠিক আছে, ক্লিয়ার, গুড। তাহলে এই যে আমরা ফর্মুলাগুলো প্রমাণ করব তার জন্য কিন্তু কয়েকটা অ্যাজাম্পশন আছে। এই কন্ডিশনগুলো ছাড়া কিন্তু ফর্মুলা অ্যাপ্লিকেবল হবে না। প্রথম অ্যাজাম্পশনটা কি মনে করে দেখো তো, আমরা যখন রিয়াল ডেপথ এবং অ্যাপারেন্ট ডেপথের ফর্মুলা প্রমাণ করছিলাম তখনই আমরা একটা অ্যাজাম্পশন নিয়েছিলাম, যেখানে লাইট রে যেগুলো যাবে সেগুলো হওয়া লাগবে প্যারাএক্সিয়াল, খুবই কাছাকাছি সমান্তরাল হওয়া লাগবে অলমোস্ট, আদারওয়াইজ তো এই ফর্মুলাই খাটবে না। তার মানে প্রথম যে অ্যাজাম্পশনটা সেটা আগেরটাই, সেটা হচ্ছে লাইট রেগুলা বা আলোর যে রেগুলা আছে সেগুলো প্যারাএক্সিয়াল হতে হবে। লাইট রেগুলো প্যারাএক্সিয়াল হতে হবে, ওকে, এক্সিয়াল হতে হবে, প্রথম কন্ডিশন। সেকেন্ড যে কন্ডিশনটা সেটা হচ্ছে গ্লাস স্ল্যাবের দুই পাশে সেম মিডিয়াম থাকা লাগবে, ওকে, গ্লাস স্ল্যাবের দুই পাশে সেম মিডিয়াম থাকতে হবে, সেম মিডিয়াম থাকতে হবে, মিডিয়াম থাকতে হবে। ভাইয়া যদি সেম মিডিয়াম না থাকে সেক্ষেত্রে এই যে এটা তোমরা যদি এখানে আমি বলি অবজেক্টের শিফট কতটুকু, দেখো অবজেক্ট প্রকৃত পক্ষে এখান থেকে ছিল 20 সেন্টিমিটার দূরে, বা এখান থেকে ছিল হচ্ছে 30 + 20 50 সেন্টিমিটার দূরে। ওই পর্যবেক্ষকের কাছে অবজেক্ট কতটুকু মনে হয়েছে 80 সেন্টিমিটার দূরে, তাহলে শিফট কত 80 - 50 30, তখন তোমার এভাবে বের করতে হবে, ঠিক আছে। আর যদি দুই পাশে সেম মিডিয়াম থাকে তখন তুমি শর্টকাট ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবা, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের কন্ডিশন বা অ্যাজাম্পশন, মনে থাকে জানো। এখন এখানে একটা ব্যাপার আছে, এখানে শিফটের মান পজিটিভ আসতে পারে, নেগেটিভও আসতে পারে। শিফটের মান কখন পজিটিভ আসবে চিন্তা করে দেখো, যদি মিউ সারাউন্ডিংয়ের চেয়ে বড় হয় তখন শিফটের মান আসবে পজিটিভ। আর যদি সামহাউ মিউ সারাউন্ডিংয়ের মান মিউ গ্লাসের চেয়ে বড় হয়ে যায় তখন কিন্তু শিফট নেগেটিভ আসবে। পজিটিভ শিফট নেগেটিভ শিফট মানে কি, এস এর মান যদি পজিটিভ আসে তার মানে কি ডান দিকে, এস এর মান যদি নেগেটিভ আসে তাহলে কি বাম দিকে, এরকম না, এরকম ভাবা যাবে না। অবজেক্ট যদি ডান পাশে থাকে তখন কি হবে, তখন কিন্তু আবার উল্টায় যাবে, ঠিক আছে। সো মনে রাখার ইজি টেকনিক হচ্ছে, যদি কখনো দেখো শিফটের মান পজিটিভ আসছে তোমার বোঝা লাগবে আলো যেদিকে যাচ্ছে সেদিকে শিফট হচ্ছে, কি আলো যেদিকে যাচ্ছে সেদিকে শিফট, ওকে, যেদিকে যাচ্ছে সেদিকে শিফট বা সেদিকে শিফট হচ্ছে, ওকে। আর যদি কখনো শিফটের মান নেগেটিভ আসে তাহলে তোমার কি বোঝা লাগবে, আলো যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে শিফট হচ্ছে। লেখো, আলো যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে শিফট হচ্ছে, যাচ্ছে তার উল্টো দিকে শিফট হচ্ছে, উল্টো দিকে শিফট হচ্ছে, বুঝতে পেরেছো? সো এই হচ্ছে শিফট পজিটিভ অ্যান্ড নেগেটিভের মিনিং। শিফটের মান যদি পজিটিভ আসে তার মানে আলো যেই দিকে গেছে সেই দিকে শিফট হচ্ছে, যেমন এই যে এটা হচ্ছে পজিটিভ শিফট, আলো যেই দিকে গেছে সেই দিকে শিফট। আর যদি এমন হয় শিফট এই দিকে আসতো, ওই অবজারভারের কাছে মনে হইতো ইমেজটা এখানে, তখন সেটাকে আমরা বলতাম নেগেটিভ শিফট, আলো যেই দিকে গেছে তার উল্টা দিকে শিফট, ওকে। এটা প্রমাণ খুব সহজ, আমরা একটু আগে যে ফর্মুলা দেখছি ওটা দিয়ে এটা প্রমাণ করে ফেলা যায়। দেখো তাও প্রমাণটা একটু দেখাই দিই। লেটস সাপোজ এই যে কাচের ফলকটা সেটার পুরুত্ব হচ্ছে টি, ঠিক আছে, এটা হচ্ছে গ্লাস, আমি ধরলাম দুই পাশে এয়ারের পরিবর্তে অন্য কিছু থাকলে সেটার প্রতিসরণাঙ্ক ধরেও তুমি প্রমাণ করতে পারবা, সেম ফর্মুলাই আসবে। এয়ারের জন্য 1 আসবে, অন্য কোনো মাধ্যম থাকলে উপরে সেই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক আসবে, এতটুকু আর কিছু না। এখন আমাদের অবজেক্ট কোথায় আছে, আমাদের অবজেক্ট আছে হচ্ছে এখানে। কোথায় আছে অবজেক্ট, অবজেক্ট আছে এখানে। কতটুকু দূরে, ধরো অবজেক্ট আছে হচ্ছে লেট সাপোজ কিছু একটা ধরো x সেন্টিমিটার দূরে, কত x, এই ডিস্টেন্সটাকে ধরো হচ্ছে x, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের মাধ্যম 1, এটা হচ্ছে আমাদের মাধ্যম 2, এটা হচ্ছে আমাদের মাধ্যম 3। অবজারভার কোথায় আছে, অবজারভার আছে মাধ্যম 3-এ, ঠিক আছে। যদিও মাধ্যম 1 আর মাধ্যম 3 একই মাধ্যম, বাট তাও একটু নামকরণ করলাম বোঝার সুবিধার জন্য। তাহলে খেয়াল করো, প্রথমে লাইট কোথায় যাবে, প্রথমে লাইট যাবে হচ্ছে মাধ্যম 1 থেকে মাধ্যম 2 এর মধ্যে, দেন লাইট যাবে মাধ্যম 2 থেকে মাধ্যম 3 এর মধ্যে, দুইবার প্রতিসরণ ঘটবে। তাহলে যখন লাইট মাধ্যম 1 থেকে মাধ্যম 2 এ যাবে, কোথায় যাবে, মাধ্যম 1 থেকে মাধ্যম 2 এর মধ্যে যাবে, তখন শিফটটা কীরকম হবে চিন্তা করে দেখেন তো, বা তখন কি কাহিনী ঘটবে, ওই সেম অ্যাপারেন্ট ডেপথ এবং রিয়াল ডেপথের কাহিনী। বলো ফর্মুলা কি, μ2/μ1 = d/d'। এই যে ফর্মুলাগুলো দেখাইলাম এগুলোরই শর্টকাট,
ঠিক আছে, মেইন ফর্মুলা এইটাই, এটা দিয়ে তুমি সব ম্যাথ করতে পারবা। তোমার এই ফর্মুলা মুখস্থ না করলেও কোনো সমস্যা নেই। যেমন তোমার এখানে শিফট বের করতে বলে তুমি বের করতে পারবা না। এখানে আমাদের অবজেক্ট ছিল এই বিভেদ তল থেকে 50 সেন্টিমিটার দূরে, ফাইনালি অবজারভার দেখতেছে এই বিভেদ তল থেকে অবজেক্ট আছে 80 সেন্টিমিটার দূরে, তাহলে শিফট কত? শিফট হচ্ছে -30 সেন্টিমিটার। আলো যেদিক গেছে তার উল্টা দিকে শিফট, বুঝছো? সো এই ফর্মুলাগুলো দিয়েও কিন্তু শিফট বের করা সম্ভব, বাট আমরা চাচ্ছি আরেকটু শর্টকাট, আরেকটু ইজিলি করার জন্য, তার জন্য এই ফর্মুলা, এতটুকুই। বাট আগের সব কিছু দিয়েও এই শিফট বের করা সম্ভব, নতুন কিছু না। ওকে, তাহলে এখান থেকে আসেন মিউ2 কত? মিউ2 হচ্ছে যেখান থেকে আলো যাচ্ছে, আলো যাচ্ছে কই থেকে? মাধ্যম এক থেকে। মাধ্যম এক কি? বাতাস, বাতাসের পরন প্রতিসরণাঙ্ক 1। মিউ1 কি? যেই মাধ্যমে আলো প্রতিসরিত হয়ে প্রবেশ করতেছে, এক নাম্বার মাধ্যম থেকে আলো যাচ্ছে গ্লাসের মধ্যে, তাহলে গ্লাসের যে পরম প্রতিসরণাঙ্ক সেটা হচ্ছে মিউ1 মিউ-জি। ওকে, ডি কি? ডি হচ্ছে প্রকৃত দূরত্ব, মানে যেখানে প্রতিসরণটা ঘটছে যে বিভেদ তলে, সেই বিভেদ তল থেকে অবজেক্ট আসলে কতটুকু দূরে ছিল বলো তো? কতটুকু? এক্স পরিমাণ দূরে ছিল, তাহলে ডি এর মান হচ্ছে এক্স, ডি প্রাইমটা হচ্ছে আপাত দূরত্ব, তারপরে ডি প্রাইম হবে এক্স ইন্টু মিউ-জি। কি? এক্স ইন্টু মিউ-জি। তার মানে সেকেন্ড মাধ্যমে যদি কোনো অবজারভার থাকে, তার কাছে মনে হবে অবজেক্টটা কোথায় আছে? অবজেক্টটা আছে এতটুকু দূরে। কতটুকু দূরে? এক্স ইন্টু মিউ-জি পরিমাণ দূরে। কতটুকু দূরে? এক্স ইন্টু মিউ-জি পরিমাণ দূরে। ঠিক আছে, যদি সেকেন্ড মাধ্যমে কোনো অবজারভার থাকে, তার কাছে মনে হবে এই বিভেদ তল থেকে অবজেক্টটা কতটুকু দূরে আছে? এক্স ইন্টু মিউ-জি পরিমাণ দূরে। এখন এই লাইট আবার এখানে আরেকবার প্রতিসরিত হয়েছে, প্রতিসরিত হয়ে 3 নাম্বার মাধ্যমে প্রবেশ করছে, তার মানে এখানে আরেকবার শিফট ঘটবে। তাহলে দেখেন এবার কি হয়েছে? এবার লাইট গেছে দ্বিতীয় মাধ্যম থেকে তৃতীয় মাধ্যম। কোথায়? দ্বিতীয় মাধ্যম থেকে। আহারে, এখানে লিখলে তো আর দেখা যাবে না, কোথায় লিখবো বলো তো? এখানে লিখি, হ্যাঁ। দ্বিতীয় মাধ্যম থেকে তৃতীয় মাধ্যমে গেছে। যখন দ্বিতীয় মাধ্যম থেকে তৃতীয় মাধ্যমে যাবে, ওই ভার্চুয়াল অবজেক্টের কাহিনীটা ঘটবে। চলেন, ফর্মুলা কি? মিউ2 বাই মিউ1 ইজ ইকুয়ালস টু ডি বাই ডি প্রাইম। মিউ2 কি? যেই মাধ্যম থেকে আলো প্রবেশ করতেছে সেটার প্রতিসরণাঙ্ক। আলো কোন মাধ্যম থেকে যাচ্ছে? 2 নাম্বার মাধ্যম থেকে 3 নাম্বার মাধ্যমে, তার মানে 2 নাম্বার মাধ্যমের যে পরম প্রতিসরণাঙ্ক সেটা যাবে উপরে মিউ-জি। আলো গেছে কোথায়? বাতাসে, তাহলে বাতাসের পরম প্রতিসরণাঙ্ক 1। ডিটা কি? ডিটা হচ্ছে প্রকৃত দূরত্ব। দেখো, 3 নাম্বার যে মিডিয়াম বা 2 থেকে যখন 3-এ গেছে আলো, তখন আমার অবজেক্ট কোনটা? অবজেক্ট কি এটা? আলো কি এখান থেকে গেছে? না, আলো গেছে এখান থেকে। সো 2 নাম্বার মিডিয়াম থেকে যখন 3 নাম্বার মিডিয়ামে লাইট যাচ্ছে, তখন অবজেক্ট হিসেবে বিহেভ করবে এইটা, ভার্চুয়াল অবজেক্ট। তাহলে বিভেদ তল থেকে এটার দূরত্ব কত? এক্স মিউ-জি। না, বিভেদ তল তো এইটা না, এবার প্রতিসরণ করতেছে এই বিভেদ তলে, তাহলে ডিসটেন্স কত বলো? ডিসটেন্স হচ্ছে এই যে এইটা, এইটা হচ্ছে প্রকৃত দূরত্ব। সেটা কত? সেটা হচ্ছে টি প্লাস এক্স মিউ-জি। কত? টি প্লাস এক্স মিউ-জি। এটা হচ্ছে এবারে প্রকৃত দূরত্ব। তাহলে বসাও টি প্লাস এক্স মিউ-জি ডিভাইডেড বাই হচ্ছে ডি প্রাইম, যেটা আপাত দূরত্ব বা অ্যাপারেন্ট ডিস্টেন্স, সেটা আমরা বের করব। তাহলে দেখেন তো ডি প্রাইম কত আসতেছে? ডি প্রাইম আসতেছে হচ্ছে কত? টি প্লাস এক্স মিউ-জি ডিভাইডেড বাই হচ্ছে মিউ-জি। এই হচ্ছে আমাদের ডি প্রাইম। ওকে, এই হচ্ছে কি আমাদের ডি প্রাইম। আমি ধরলাম আমার ফাইনালি অবজেক্টটা আসতেছে এখানে। কোথায় আসতেছে ফাইনালি অবজেক্টটা? এখানে। মানে ওই যে ব্যক্তি আছে 3 নাম্বার মিডিয়ামের মধ্যে, সে অবজেক্টটাকে দেখতেছে এখানে। তার মানে ওই ব্যক্তির কাছে বিভেদ তল থেকে অবজেক্টের দূরত্ব কতটুকু? এই যে এতটুকু, টি প্লাস এক্স মিউ-জি ডিভাইডেড বাই মিউ-জি। অবজেক্টটা এখানেও আসতে পারে, ভ্যালুর উপর ডিপেন্ড করবে। আমি ধরলাম এখানে, সেক্ষেত্রে অবজেক্টটার দূরত্ব বিভেদ তল থেকে হচ্ছে এতটুকু। ঠিক আছে, কতটুকু? এতটুকু। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে আমাদের টি প্লাস এক্স মিউ-জি ডিভাইডেড সরি টি প্লাস টি প্লাস এক্স মিউ-জি ডিভাইডেড বাই হচ্ছে মিউ-জি। ঠিক আছে, এই যে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা। তাহলে বলো তো শিফট কতটুকু? দেখো, প্রকৃত পক্ষে অবজেক্ট ছিল কোথায়? প্রকৃত পক্ষে অবজেক্ট ছিল এখানে। ঠিক আছে, 2 নাম্বার মিডিয়ামের মধ্যে যদি কোনো অবজারভার থাকতো, তার কাছে মনে হইতো অবজেক্টটা আছে এখানে, বাট 2 নাম্বার মিডিয়ামে তো কোনো অবজারভার নাই। অবজারভার আছে কোথায়? 3 নাম্বার মিডিয়ামে। 3 নাম্বার মিডিয়ামের অবজারভারের কাছে মনে হচ্ছে অবজেক্টটা এখানে। তাহলে অবজেক্ট প্রকৃত পক্ষে ছিল এখানে, অবজারভারের কাছে মনে হচ্ছে অবজেক্ট এখানে। শিফট কতটুকু? এই যে এতটুকু হচ্ছে শিফট। এটা কিন্তু শিফট না, এটাও কিন্তু শিফট না। শিফট কোনটা? শিফট হচ্ছে এইটা।
মানে বস্তু প্রকৃতপক্ষে কোথায় ছিল এবং অবজারভার কোথায় দেখতেছে, এই দুইটার মাঝখানে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে শিফট। বস্তু প্রকৃতপক্ষে কোথায় ছিল, এখানে। এটা তো সেকেন্ড মিডিয়ামে, এটার ইমেজ। অবজারভার কোথায় দেখতেছে, অবজারভার কি এখানে দেখতেছে না, অবজারভার দেখবে এখানে। তাহলে বস্তু ছিল এখানে, অবজারভার দেখতে এসে এখানে, এই দুটার মাঝখানের যে ডিস্টেন্স সেটা হচ্ছে শিফট। তার মানে এই ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে। কেমনে বের করবা, দেখো খুবই সহজ। আমরা বিভেদ তলটাকে রেফারেন্স হিসেবে ধরে নিই। বিভেদ তল থেকে অবজেক্টের প্রকৃত দূরত্ব কত? বিভেদ তল থেকে অবজেক্টের প্রকৃত দূরত্ব হচ্ছে টি প্লাস এক্স। কত? টি প্লাস এক্স। এতটুকু টি, এতটুকু এক্স, তার মানে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে টি প্লাস এক্স। এই পুরা দূরত্বটা কার দূরত্ব? অবজেক্টের দূরত্ব। কই থেকে? বিভেদ তল থেকে। আচ্ছা, বিভেদ তল থেকে অবজারভারের কাছে অবজেক্টকে কতটুকু দূরত্ব মনে হবে? এতটুকু দূরত্বে টি প্লাস এক্স মিউজি ডিভাইডেড বাই মিউজি। তাহলে এই যে মাঝখানের যে ডিস্টেন্সটা সেটার নাম দিলাম আমি এস। এস কত হবে বলো তো? এই ডিস্টেন্স মাইনাস এই ডিস্টেন্স। বুঝি নাই ভাইয়া, আর একবার দেখা। দেখো অবজেক্ট প্রকৃতপক্ষে আছে এখানে, প্রকৃতপক্ষে এখানে আছে। এই বিভেদ তল থেকে কতটুকু দূরে আছে? টি প্লাস এক্স পরিমাণ দূরে আছে। কতটুকু? টি প্লাস এক্স। অবজারভারের কাছে অবজেক্টকে কোন জায়গায় মনে হচ্ছে? এখানে। তাহলে অবজারভারের চোখে অবজেক্ট কতটুকু দূরে আছে? এই যে বের করলাম এতক্ষণ ধরে, টি প্লাস এক্স মিউজি ডিভাইডেড বাই মিউজি। তো দুইটার মাঝখানের ডিস্টেন্স কত? এই যে এতটুকু, সেইটা হচ্ছে আমাদের এস। এস এর মান কত হবে? এটা থেকে এটাকে বিয়োগ করে দাও, তাহলেই তো তুমি এস এর মান পেয়ে যাবে। এর মান কত হবে? টি প্লাস এক্স মাইনাস হচ্ছে টি প্লাস এক্স মিউজি ডিভাইডেড বাই মিউজি। বুঝেছো? তাহলে শিফট কত আসবে? শিফট আসবে হচ্ছে এস ইজ ইকুয়ালস টু টি প্লাস এক্স মাইনাস টি প্লাস এক্স মিউজি ডিভাইডেড বাই মিউজি। ওকে, এখন মিউজিকে একটু লসাগু করো। যদি আমরা লসাগু করি তাহলে এখানে আসবে মিউজি, এখানে আসবে টি মিউজি মাইনাস প্লাস এক্স মিউজি মাইনাস হচ্ছে টি মাইনাস হচ্ছে কি এক্স মিউজি। দেখো এক্স মিউজি কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে হচ্ছে টি ইন্টু মিউজি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মিউজি। ওকে, এখন জাস্ট একটু কাটাকাটি করো, এখানে লিখে দিচ্ছি আমি। দেখো তো মিউজি কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে মাইনাস ওয়ান বাই মিউজি। তার মানে ওয়ান মাইনাস ওয়ান বাই মিউজি মাল্টিপ্লাইড বাই টি। এই যে আমাদের ফর্মিউলা। এটাই হচ্ছে আমাদের শিফট বের করার ফর্মিউলা। যদি যাত্রাপথে একটা কাচের ফলক রেখে দাও, টি পুরুত্বের একটা কাচের ফলক যদি তুমি যাত্রাপথের মধ্যে রেখে দাও, আলোর যাত্রাপথের মধ্যে, সেক্ষেত্রে অবজেক্টটার ইমেজ এতটুকু শিফট হয়ে যাবে। ওকে, তবে কেয়ারফুল, এখানে কিন্তু অবশ্যই দুই পাশে সেম মিডিয়াম থাকা লাগবে, আদারওয়াইজ কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লিকেবল না। আদারওয়াইজ কেমনে করা লাগবে? এতক্ষণ ধরে যেমনি করে আসছি অমনে করা লাগবে। এই শর্টকাট তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন দুই পাশে মিডিয়াম সেম। আচ্ছা, দুই পাশে বায়ু মাধ্যম না থেকে যদি অন্য কোনো মাধ্যম থাকে, সেক্ষেত্রে ফর্মুলা কি ছিল? একটু আগে বলছি, আরেকবার বলে দিচ্ছি। এস ইজ ইকুয়ালস টু ওয়ান মাইনাস মিউ সারাউন্ডিং ডিভাইডেড বাই মিউ গ্লাস মাল্টিপ্লাইড বাই টি। ভাই এটা কেমনে প্রমাণ করব? তুমি একটা কাজ করো, বায়ু মাধ্যমের প্রতি স্বর্ণাঙ্ক ধরছিল ওয়ান না ধরে এখানে ওয়ানের পরিবর্তে ধরো মিউ এস। সিমিলারলি এখানে ওয়ান না ধরে ধরো মিউ এস, দেখবো ওই ফর্মুলা চলে আসছে। ঠিক আছে, সহজ একদম, মনে থাকবে। দেখো এখান থেকে না খুব ইন্টারেস্টিং একটা ফাইন্ডিং আছে। সেটা কি? এই যে তোমার সমীকরণের মধ্যে কোথাও এক্স আছে, এক্স কিন্তু কোথাও নাই। এক্স কি ছিল? এক্স ছিল অবজেক্টের দূরত্ব। তার মানে অবজেক্ট গ্লাস স্ল্যাব থেকে যতটুকুই দূরে থাকুক না কেন, সেটার শিফটের উপর কোনো প্রভাব নাই। অবজেক্ট 10 সেন্টিমিটার দূরে থাকলেও শিফট যতটুকু হবে, অবজেক্ট 20 সেন্টিমিটার দূরে থাকলেও শিফট ততটুকুই হবে। শিফটের মান কিসের উপর ডিপেন্ড করতেছে? কেবলমাত্র কাচ ফলকের পুরুত্ব এবং কাচ ফলকের প্রতিসরণাঙ্কের উপর, আর কোনো কিছুর উপর কিন্তু শিফটের মান ডিপেন্ড করবে না। অবজেক্ট একদম কাছে নাকি অবজেক্ট দূরে নাকি অবজেক্ট মাঝামাঝি, ডাজেন্ট ম্যাটার। তোমার কাচ ফলকের পুরুত্ব কত, কাচ ফলকের পরম প্রতিসরণাঙ্ক কত, কেবলমাত্র এইটার উপর নির্ভর করবে হচ্ছে শিফটের মান, অন্য কোনো কিছুর উপর না। বুঝেছো? তবে শিফটের মান কিন্তু বস্তুর দূরত্বের উপর নির্ভরশীল নয়। লেখো, শিফটের মান বস্তুর দূরত্বের উপর নির্ভরশীল নয়। বস্তুর দূরত্বের উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, বস্তু কতটুকু দূরে আছে তার উপর ডিপেন্ড করে না। এক্স এর মানের উপর এটা ডিপেন্ড করবে না, মনে থাকে যেন। আহারে আমার হাতের লেখা গো, মানে বস্তুর, এটা কি লিখছি আমি, নিচের লেখা নিজেই পড়তে পারি না। যাই হোক, এক্স শিফটের মান বস্তুর দূরত্বের উপর নির্ভরশীল নয়, মানে এক্স এর মানের উপর নির্ভরশীল নয়, এক্স এর উপর ডিপেন্ড করে না।
ঠিক আছে, এক্স এর মান যা খুশি হোক না কেন শিফটের মান সেমই আসবে, কেবলমাত্র ডিপেন্ড করবে চারপাশে কি কি মিডিয়াম আছে। বাতাস থাকলে তো বাতাসই, অন্য কোনো মিডিয়াম থাকলে সেটার প্রতিসরণাঙ্ক হচ্ছে চলে আসবে। দেন হচ্ছে কাচের প্রতিসরণাঙ্ক এবং কাচ ফলকের পুরুত্ব, এই তিনটা জিনিসের উপর শিফটের মান ডিপেন্ড করে। ক্লিয়ার গাইস? এই ফর্মুলাটা কিন্তু আমাদের লাগবে, ম্যাথ করার সময় আমরা ডিরেক্টেড অ্যাপ্লাই করব। আর তুমি চাইলে হচ্ছে ভাবে ভেঙে ভেঙেও করতে পারো, কারণ ওই ফর্মুলা থেকেই তো এটা আসছে। ঠিক আছে, বুঝছি? ওকে, তাহলে আসো ম্যাথ করি। লেটস গো, ম্যাথ করা যাক। দেখো কি বলছে। বলছে আরেকটা কথা, ওই যে শিফট পজিটিভ মানে কি, আলো যেদিকে গেছে সেই দিকে শিফট, নেগেটিভ মানে কি, আলো যেদিকে গেছে তার বিপরীত দিকে শিফট। ওকে, তো দেখো এখানে একটা গ্লাস স্ল্যাব আছে 15 সেন্টিমিটারের, এখান থেকে আমরা 10 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখছি, আর দুই পাশে আছে কি বাতাস, অবজারভার আছে এখানে। প্রশ্ন হচ্ছে কি, প্রশ্ন হচ্ছে ব্যক্তির সাপেক্ষে বস্তুটার আপাত সরণ, শিফট মানে কি, আপাত সরণ মানে ইমেজটা কতটুকু দূরে তৈরি হবে, ঠিক আছে, সেটা বের করতে বলছে। কি করবা, ডিরেক্ট ফর্মুলা, চারপাশে কি বাতাস না, S is equals to 1 minus 1 divided by mu g multiplied by T। তাহলে 1 minus 1 divided by mu g কত, গ্লাসের পরম প্রতিসরণাঙ্ক মুখস্থ রাখো একটু, গ্লাস আর পানিটা একটা 1.5, পানিটা হচ্ছে 1.33, তাহলে 1.5 মাল্টিপ্লাইড বাই টি এর মান কত, টি এর মান হচ্ছে 15 সেন্টিমিটার। তার মানে আসবে হচ্ছে 15 ডিভাইডেড বাই 3 সেন্টিমিটার মানে হচ্ছে 5 সেন্টিমিটার। কত, 5 সেন্টিমিটার। বুঝেছ? তার মানে অবজেক্টটা মনে হবে অবজারভারের কাছে এখানে আছে। শিফট কি পজিটিভ আসছে না, পজিটিভ শিফট মানে কি, মানে আলো যেদিকে যাচ্ছে শিফট সেই দিকে হবে, শিফট হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, আলো যেদিকে যাচ্ছে সেদিকে শিফট, এর জন্যই শিফট পজিটিভ। ওকে গুড। আলো এই দিক গেছে কেমনে বুঝলেন, তো অবজারভার এখানে আছে, বস্তু এখানে, আলো তো অবজারভারের দিকেই যাবে তাই না, সো আলো যেদিকে গেছে সেদিকে শিফট হলে শিফট পজিটিভ। ওকে ক্লিয়ার, গুড। নেক্সট দেখো কি বলছে, বলছে এবার কাচ ফলক আছে 15 সেন্টিমিটার পুরুত্বের। বাই দ্য ওয়ে এই 10 সেন্টিমিটারের কিন্তু কোনো কাজ নাই, এই যে 10 সেন্টিমিটারের কোনো কাজ আছে, এটা হুদাই দেওয়া হয়েছে তোমাকে, এটার কোনো কাজ নাই। তুমি যদি এই ফর্মুলা অ্যাপ্লাই না করে বড় করে করতে চাও তখন ওই 10 সেন্টিমিটারের কাজ আছে, বাট এই ফর্মুলা অ্যাপ্লাই করলে ওই 10 সেন্টিমিটারের কোনো ব্যবহার নাই। ওকে ঠিক আছে, এবার দেখো কাচের ফলক 15 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার দূরে আমার অবজেক্ট আছে, বাট এবার কাচের চারপাশে আছে হচ্ছে ঘন বাতাস। কাচের পরম প্রতিসরণাঙ্ক 1.5, ঘন বাতাসের পরম প্রতিসরণাঙ্ক 2। প্রশ্ন হচ্ছে ব্যক্তির সাপেক্ষে বস্তুর আপাত সরণ নির্ণয় করো। তাহলে চলো ফর্মুলা কি হবে, ফর্মুলা হবে হচ্ছে শিফট S is equals to 1 minus 1 by mu g, না কিন্তু চারপাশে বাতাস থাকলে 1 by mu g, বাট এবার চারপাশে আছে ঘন বাতাস, তাহলে ঘন বাতাসের প্রতিসরণাঙ্ককে ধরলাম mu d ডিভাইডেড বাই mu g মাল্টিপ্লাইড বাই টি। ডেন্স এয়ার, ঘন বাতাস, ঠিক আছে। তো চলো মান বসাই দাও, 1 মাইনাস ঘন বাতাসের পরম প্রতিসরণাঙ্ক 2, এখানে আছে 1.5 মাল্টিপ্লাইড বাই টি হচ্ছে পুরুত্ব, সেটা কত 15 সেন্টিমিটার। ওকে, এবার ক্যালকুলেট করো, এবার কত আসবে, এবার আসবে -5 সেন্টিমিটার। কত, -5, এখানে আসবে -0.5, নিচে আসবে হ্যাঁ -5 আসবে। তার মানে এবার শিফট কি আসছে, নেগেটিভ। তাহলে শিফট কোন দিকে হয়েছে, শিফট কি এইদিকে হয়েছে না, আলো যেদিকে গেছে তার বিপরীত দিকে এবার শিফট হয়েছে। তার মানে অবজারভার অবজেক্টকে দেখবে এখানে, এখান থেকে 5 সেন্টিমিটার দূরে। শিফট আলো যাওয়ার উল্টা দিকে, বাম ডান মনে রাখো না কিন্তু, অবজেক্ট তো ডান পাশেও থাকতে পারে, সেক্ষেত্রে শিফট নেগেটিভ আসলে অবজেক্ট কোন দিকে যাবে বা ইমেজ কোন দিকে যাবে, ডান দিকে যাবে। সো বাম ডান মনে রেখে লাভ নাই, আলো যেদিকে যাচ্ছে শিফট ওই দিকে হইলে শিফট পজিটিভ, আলো যেদিকে যাচ্ছে শিফট তার উল্টা দিকে হলে শিফট নেগেটিভ। বুঝছো, সহজ একদম, মনে থাকবে, ভুল হবে, ভুল যেন কোনোভাবেই না হয়। ক্লিয়ার গাইস, কোনো কনফিউশন নাই, ক্লিয়ার? ওকে গুড, তাহলে তো হয়ে গেল আমাদের। এবার এই টাইপের ম্যাথ আই গেস ক্লিয়ার। এখন এখানে আরেকটা কমপ্লেক্স কনসেপ্ট আসতে পারে, সেটা হচ্ছে যদি সিরিয়ালি একাধিক স্ল্যাব থাকে, ঠিক আছে, ধরো যদি এরকম কিছু হয়, একটা স্ল্যাবের জায়গায় মাল্টিপল স্ল্যাব দিয়ে দেওয়া হয়েছে, ধরো এই, ঠিক আছে, এক একটার পুরুত্ব হচ্ছে এক এক রকম। লেট সাপোজ এই, এটা জাস্ট একটু মনে রাখো, এটা প্রমাণ টমান লাগবে না, এটা আসার চান্স অনেক কম, বাট যদি চলে আসে আর কি, তার জন্য একটু খালি বলে রাখি। ধরো এটা হচ্ছে আমাদের প্রথম স্ল্যাব, এটার পুরুত্ব হচ্ছে T1, এটা হচ্ছে সেকেন্ড স্ল্যাব, এটার পুরুত্ব হচ্ছে T2, এটা হচ্ছে থার্ড স্ল্যাব, এটার পুরুত্ব হচ্ছে T3। ওকে, ধরো এই পাশে আছে কি, এই পাশে আছে বায়ু, কি আছে, এটা জাস্ট একটু ফর্মুলাটা মাথায় রেখো, টেকনিকটা মাথায় রেখো। প্রমাণ তুমি চাইলে ওই আগের মতো করে প্রমাণ করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু 3টা ধরে ধরে প্রমাণ করা লাগবে, আপ টু ইউ, কোনো দরকার নাই, চাইলে করতে পারো, সমস্যা নাই, বাট টেকনিকটা মনে রাখো, টেকনিকটা কাজে দিবে। এই পাশে এয়ার, এই পাশেও হচ্ছে এয়ার, ঠিক আছে।
এই গ্লাসের প্রতিসরণাঙ্ক ধরো μg1, এক একটা গ্লাসের প্রতিসরণাঙ্ক এক এক রকম হইতে পারে। ধরো μg1 হচ্ছে 1.5, এটা হচ্ছে μg2 সেটা হচ্ছে 1.6 এবং এটা হচ্ছে μg3 সেটা হচ্ছে 1.4। তিনটা গ্লাস আছে। ওকে, অবজেক্ট কোথায় আছে? অবজেক্ট আছে হচ্ছে এখানে। অবজেক্ট আছে কোথায়? অবজেক্ট আছে এখানে। এখানে হচ্ছে আমাদের অবজেক্ট। অবজারভার কোথায়? অবজারভার আছে একদম ওই পাশে। কোথায়? এখানে আছে অবজারভার, চুপচাপ বসে আছে যে তুমি ম্যাথ করো তারপর আমি অবজেক্ট দেখবো এই আশায় বসে আছে। যাই হোক, মাঝখানে যা খুশি মিডিয়াম থাকুক না কেন, মাঝখানে পানি থাকতে পারে, অন্য কোনো কাজ থাক, যে কোনো কিছু থাকতে পারে মাঝখানে। মাঝখানে কোনো কিছু থাকলে দ্যাট ডাজন্ট ম্যাটার, ডিপেন্ড করবে হচ্ছে দুই পাশে কি আছে সেটা। ওকে, দুই পাশে বাতাস থাকলে বাতাস, দুই পাশে বাতাসের জায়গায় ঘন বাতাস থাকলে ঘন বাতাস, মানে দুই পাশে একদম দুই এন্ডে, যেই পাশে বস্তু আছে আর যেই পাশে অবজারভার আছে, এই দুইটা মিডিয়াম সেম হওয়া লাগবে। ওকে, আবারও বলতেছি, মাঝখানে যা খুশি মিডিয়াম থাকুক না কেন ডাজেন্ট ম্যাটার। চাইলে লিখতে পারো মাঝের মিডিয়ামগুলো ম্যাটার করবে না। মাঝের মিডিয়াম ম্যাটার করবে না, একাই বাদ হয়ে যাবে, ম্যাটার করবে না। যেই পাশে বস্তু আছে আর যেই পাশে অবজারভার আছে, এই যে দুইটা পাশ, এই দুই পাশে সেম মিডিয়াম থাকা লাগবে। ঠিক আছে, বস্তু এবং অবজারভার যেখানে আছে এবং অবজারভার সেম মিডিয়ামে থাকতে হবে। আগেও তো আমরা দেখছি সেম মিডিয়ামে না থাকলে তো ফর্মুলা কাটবে না, সেম মিডিয়ামে থাকতে হবে। ঠিক আছে, তাহলেই শুধুমাত্র এই ফর্মুলা অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ কিন্তু না। যদি থাকে তাহলে টোটাল শিফট হবে S ইজ ইকুয়ালস টু S1 প্লাস S2 প্লাস S3। তিনটার যে শিফট, সেটার যে যোগফল, জাস্ট যোগফল, সেটাই হবে হচ্ছে টোটাল শিফট। তাহলে দেখো প্রথমটাই শিফট কত হবে? যদি দুই পাশে বাতাস থাকে, এই পাশ আর ওই পাশ, মাঝখানে কি আছে ডাজেন্ট ম্যাটার। আবারও বলতেছি, প্রথমটার শিফট হবে, এটা পুরো তো টি আছে লিখছি তো, 1 মাইনাস 1 বাই μg1 ইন্টু T1 প্লাস 1 মাইনাস 1 বাই μg2 ইন্টু T2 প্লাস 1 মাইনাস 1 বাই μg3 মাল্টিপ্লাইড বাই T3। এই হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, কখন? যদি সিরিয়ালি অনেকগুলা গ্লাস স্ল্যাব সাজানো থাকে। ঠিক আছে, ওকে, মাথায় রাখতে হবে একটু, মাঝখানে কি মিডিয়াম আছে ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, যদি এই পাশে ঘন বাতাস থাকে, এই পাশে ঘন বাতাস থাকে, মাঝখানে যা খুশি থাক, তখন কি হবে? তখন এখানে আসবে হচ্ছে ঘন বাতাসের ডেনসিটি বলতেছি, ঘন বাতাসের পরম প্রতিসরণাঙ্ক। এখানেও ঘন বাতাস, এখানেও ঘন বাতাস। ঠিক আছে, মনে থাকবে। আরেকটা বার লিখে দেই, যদি দুই পাশে ঘন বাতাস থাকে, যদি দুই পাশে বায়ুর পরিবর্তে অন্য কিছু থাকে, বায়ুর পরিবর্তে কি থাকে? ঘন বায়ু থাকে বা ঘন বাতাস থাকে, সেক্ষেত্রে কি হবে? ফর্মুলা সেম, হ্যাঁ, জাস্ট হচ্ছে S ইজ ইকুয়ালস S1 প্লাস S2 প্লাস S3, সো 1 মাইনাস, এখানে আসবে μd বাই μg1 মাল্টিপ্লাইড বাই T প্লাস T1 প্লাস 1 মাইনাস μd বাই μg2 মাল্টিপ্লাইড বাই T2 প্লাস 1 মাইনাস μd বাই μg3 মাল্টিপ্লাইড বাই T3। বুঝেছো? যদি এই পাশে ঘন বাতাস আর ওই পাশেও ঘন বাতাস থাকে, মানে অবজেক্ট আর অবজারভার সেম মিডিয়ামে থাকা লাগবে। সেই মিডিয়াম যদি বাতাস না হয়ে ঘন বাতাস হয়, সেক্ষেত্রে এখানে আগের মতো ঘন বাতাসের পরম প্রতিসরণাঙ্ক চলে আসবে, আর কিচ্ছু না। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের কাহিনী শিফট রিলেটেড। ম্যাক্সিমাম কঠিন আসলে এটা আসতে পারে, এর চেয়ে বেশি কঠিন আসা সম্ভব না। এইচএসসি পরীক্ষা তো আসবেই না, আসতে সর্বোচ্চ অ্যাডমিশন আসতে পারে। যদি আসে, ফর্মুলাটা মাথায় রেখো, কাজে লেগে যাবে। তুমি চাইলে ফর্মুলাটা প্রমাণও করতে পারো। কেমনে প্রমাণ করব? আগেরটা যেভাবে প্রমাণ করছি সিমিলার ওয়েতে 3 বার করা লাগবে। মাঝখানে তুমি তোমার ইচ্ছা মতো দুইটা মিডিয়াম ধরে রাখতে পারো, দ্যাট ওন্ট চেঞ্জ দ্য রেজাল্ট সেম আসবে। ঠিক আছে, তুমি মাঝখানে যে কোনো মিডিয়াম কনসিডার করো না কেন, কেবলমাত্র পুরুত্বের উপর ডিপেন্ড করবে, এগুলার প্রতিসরণাঙ্কের উপর ডিপেন্ড করবে, এবং বস্তু আর অবজারভার একটা কমন মিডিয়ামে আছে কিনা সেটার উপর ডিপেন্ড করবে, এবং সেই মিডিয়ামের প্রতিসরণাঙ্কের উপর ডিপেন্ড করবে, আর কিছু না। যদি এখানে একরকম মিডিয়াম থাকে, এখানে আর এক রকম, তখন এটা অ্যাপ্লাই করতে পারবা না। বস্তু এবং অবজারভার অবশ্যই সেম মিডিয়ামে থাকা লাগবে। হ্যাঁ, এই কন্ডিশন যদি স্যাটিসফাই না করে, কন্ডিশন স্যাটিসফাই না করলে কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লিকেবল না। মাঝখানের মিডিয়াম ডাজেন্ট ম্যাটার, বাট বস্তু আর অবজারভার অবশ্যই সেম মিডিয়ামে থাকতে হবে। সেটা বাতাস হইলে বাতাস, ঘন বাতাস হইলে ঘন বাতাস, পানি হইলে পানি। যদি বাতাসে থাকে তাহলে এই ফর্মুলার মধ্যে 1 1 1 থাকবে উপরে। যদি পানি থাকে তাহলে উপরে পানির প্রতিসরণাঙ্ক আসবে। যদি ঘন বাতাস থাকে তাহলে উপরে ঘন বাতাসের পরম প্রতিসরণাঙ্ক আসবে। দিস ইজ দ্য ফর্মুলা। ঠিক আছে, যদি বুঝে থাকেন, আমাদের শিফট রিলেটেড যাবতীয় সব কিছু শেষ। প্রতিসরণের একটা বিশাল পার্ট আমাদের শেষ হয়ে গেছে। পরের দিন আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে পড়াশোনা করব। আজকের মতো কমপ্লিট, দ্য এন্ড। দেখো বুঝছো কিনা? ও মাই গড,
রিলস দেখতে দেখতে এসে দেখি ভাইয়া ক্লাস নিচ্ছে। আমি কি তোমার রিলস দেখাই সামহাও ডিস্টার্ব করলাম? সরি হ্যাঁ, তুমি ক্লাসটা অফ করে দিয়ে আবার রিলস দেখো, নষ্ট পোলাপান। যাই হোক, দেখো বুঝছো কি না? বুঝলে আমাদের কমপ্লিট, আর কিছু লাগবে না, অনেক কিছু শিখে ফেলছি। হ্যাঁ, এটা এইচএসসি পরীক্ষায় আসবে না, ঠিক আছে, চিন্তা করো না। এইচএসসি পরীক্ষায় এত কঠিন জিনিস দিবে না, এ দিলে পোলাপানের দাঁত মাত ভেঙে যাবে, ঠিক আছে। এইটা দিতে পারে, হ্যাঁ, এইটা দেওয়ার সম্ভাবনা আছে, এইটা আসতে পারে, কিন্তু তোমাদের বইয়ের মধ্যেই আছে, এগুলো কিন্তু বইয়েরই কনসেপ্ট, বইয়ের বাইরের কোনো কিছু না। সেগুলো এইচএসসির জন্য যেরকম গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনের জন্য ঠিক সিমিলারলি গুরুত্বপূর্ণ। সেই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে, পরবর্তীতে তুমি অ্যাডভান্টেজ পাবা। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। সেন্টি খাচ্ছ কেন ভাইয়া? তো গভীর রাতে ক্লাস নেন কেন? আমি ভাবছি তোমাদের এই ভর দুপুরে ক্লাসটা নিব, ঠিক আছে, তোমাদের আর সন্ধ্যাবেলায় ক্লাস নিব না। সন্ধ্যাবেলায় তোমাদের ক্লাস নিলে তোমাদের পড়ার টাইমে ক্ষতি হয়, সো আমি ভাবছি দিনের বেলায় ক্লাস নিব। দিনের বেলায় ক্লাস নিলে আমিও একদম পুরো এনার্জেটিক থাকি, ঘুম থেকে উঠেই পুরো ক্লাসে সেই মজা হয়, ঠিক আছে। তোমাদের ক্লাস দিনের বেলায় নিব। একটা পোল দিবনি, তোমরা আসলে দিনের বেলায় ক্লাস করতে যদি ইন্টারেস্টেড হও, ক্লাসটা আসলে দিনের বেলায় নিয়ে আসবো। দিনের বেলা আমার কোনো কাজ থাকে না, সারাদিন বাসায় থাকি ভাই, তো রাতের বেলায় বরঞ্চ নিজের পিছনে একটু সময় দেওয়া যাবে। হ্যাঁ, যাই হোক, আজকে এই পর্যন্তই। আমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস আবার শনিবার। তোমাদের সাথে 2 দিন দেখা হবে না, জীবনটা আসলে বেরো না, ব্যাপার না গাইস। তোমরা এর মধ্যে এগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করো, যে যে জিনিস আমি পড়াইলাম কিন্তু ইম্পর্টেন্ট আছে, ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে যে যে অ্যানালজিগুলো চিন্তা করা হয়েছে, যেভাবে ম্যাথ সলভ করা হয়েছে সেভাবে করার চেষ্টা করো। এমন না যে এই ম্যাথ অন্য কোনোভাবে সলভ করা যায় না, অবশ্যই অন্য কোনোভাবে সলভ করা যায়, বাট তোমাকে শেখানো হয়েছে সবচেয়ে সহজ পদ্ধতিতে। সো তোমার ইচ্ছা, তুমি কি সহজটা শিখবা নাকি আর একটু কমপ্লেক্স হইতে শিখবা, ইটস আপ টু ইউ, ঠিক আছে। সো ভালো মতো একটু প্র্যাকটিস করবা, বইটা খুলবা, বইটা খুললেই তুমি এগুলো খুঁজে পেয়ে যাবা, এবং সেখানে যে ম্যাথগুলো আছে সেগুলো একটু সলভ করার ট্রাই করবা। তাহলে পড়তে থাকেন ভালো মতো। আজকের মতো এই পর্যন্তই। কোনো কিছু বুঝতে সমস্যা হলে জানায়েন। বিদায়, আদিওস, টাটা, বাই।